ওকে, তাহলে আমরা আজকে আমাদের প্রথম ক্লাস কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে। তো আমরা ক্লাসটা শুরু করি। খুবই কমন একটা টপিক থাকবে, আমরা দেখি চেষ্টা করি বোঝার। ওই টপিকটার নামটা লিখে দিই। আজকে আমাদের টপিক কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, আমরা 9 10 সবাই সেট পড়ে আসছি। সেটে আমাদের সবার হয়তো কার্তেশীয় গুণজ সেট সবার জানার কথা। তো আমাদের আজকে ক্লাসটা শুরু হবে কার্তেশীয় গুণজ সেট নিয়ে। আচ্ছা, কার্তেশীয় গুণজ সেট। আচ্ছা, কার্তেশীয় গুণজ সেট, আমরা একটা র্যান্ডম সেট ধরে নেই সেট এ। সেট এ কন্টেইন করে 1 2 3 তিনটা এন্ট্রি আছে সেটে। এবং একটা ধরে নিলাম সেট বি, এটাতেও ধরো তিনটা এলিমেন্ট আছে এবং সেম এলিমেন্ট 1 2 3। আচ্ছা, আমরা এ আর সি বি সেটের যদি আমরা কার্তেশীয় গুণ সেটটা বের করি তাহলে আমরা কি পাবো? এ ক্রস বি। আচ্ছা, এটা খুবই সিম্পল, তোমরা সবাই করে এসেছো, তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না, সরাসরি লিখে দিই 1 1 1, আচ্ছা কয়টা এলিমেন্ট আসবে এখানে একটু কেউ কমেন্ট করে জানাও তো। আচ্ছা হ্যাঁ, মোট আমরা এখানে টোটাল 9টা এলিমেন্ট। আচ্ছা, কেউ একজন 8 লিখেছো না, আমরা দেখি 1 2 3 4 5 6, টোটাল আমরা 9টা এলিমেন্ট পেয়েছি। হ্যাঁ, খুব ভালো কথা। আমরা এটা একটু সাইডে রেখে ফেলি একটু। আচ্ছা, এলিমেন্টগুলো আমরা কি কি পেয়েছি? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। আচ্ছা, আমরা একটা ছোট রেখাংশ নিয়ে নেই। সরি, আমাদের তো এটা নিতে হবে। একটা ছোট রেখাংশ নিয়ে নেই। এখানে ধরো আমরা তিনটা পয়েন্ট 1 2 এবং 3। আমাদের কিন্তু মাঝখানের পয়েন্টগুলো নেই, হয়নি করে কি বলবো 1 2 আর মাঝখানে তো আরো অনেক সংখ্যা আছে, 1.5 1.75 1.1 1.2, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের নেই। দেখো এ সেটে আছে শুধুমাত্র তিনটা উপাদান 1 2 এবং 3। এখন আমরা যেহেতু কার্তেশীয় গুণজ করেছি এ আর বি সেটের ভিতরে, সোজা কথা এ ক্রস বি করেছি, তাহলে আমাদের 1 এ সেটের একটা এলিমেন্ট 1, বি সেটের যে তিনটা এলিমেন্ট আছে 1 2 3 তিনটার সাথে কিন্তু সম্পর্ক করতে পারতেছে। তাহলে এটা আমরা করতে পারি, ধরো আমরা এটা হচ্ছে এ সেট এবং এ সেটের 1 উপাদান বি সেটের সবগুলো উপাদানের সাথে সম্পর্ক করতেছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই 1 এর এখানে একটা বি সেটের জন্য একটা ছোট রেখাংশ আঁকায় দিতে পারি। আমরা একটু ধরো আমরা আয়তাকার বক্সের মাধ্যমে আঁকাতে চাচ্ছি, তো আমরা করি এখানে একটা এইভাবে একটা লম্ব টেনে দিই। এটা হচ্ছে আমাদের বি সেট। বি সেটে আমাদের কয়টা উপাদান ছিল? তিনটা, 1 2 এবং 3। আচ্ছা, তাহলে এখানে লিখি 1 2 3 1 2 3। এখন আমরা যদি এ আর বি সেটের কার্তেশীয় গুণজ করি, যেটা আমরা অলরেডি করে ফেলছি, ওখানে আমরা কয়টা পয়েন্ট পেয়েছি? 9টা পয়েন্ট। এখন দেখি আমরা 9টা পয়েন্ট যদি এখানে দেখতে চাই, দেখো এটা এই পয়েন্টটা আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এই কালারটা নিই। এই যে 1 আর 1, এটা একটা পয়েন্ট 1 1 1 2 একটা পয়েন্ট 1 3 একটা পয়েন্ট। আমাদের তারপর আরো 3 দুগুণে 6টা পয়েন্ট ছিল। একটা হচ্ছে 2 1 2 2 2 3। তাহলে আমরা এখানে কি করব? আবার সিমিলারলি যে 2 এর এখানেও একটা বি সেট আঁকায় ফেলি, 3 এর এখানেও একটা বি সেট এঁকে ফেলি এবং এখানে 3 ভাগ করে ফেলি এলিমেন্টগুলো 1 2 3 1, এখানে 2, এখানে আবার একটা 3। তাহলে আমরা পয়েন্টগুলো আবার যদি দেখি, এখানে একটা পয়েন্ট থাকবে 2 1, এটা হচ্ছে তোমাদের 2 2, এটা হচ্ছে 2 3। একইভাবে 3 1, কারণ এই যে 3, তারপর এখানে 1, এখানে 3, তারপর এখানে 2, তারপর এখানে 3, এখানে 3। দেখো আমরা মোটামুটি একটা জিনিস পেয়ে গেলাম, আমরা একটা কাঠামো পেয়ে গেলাম, যে কাঠামোটা হচ্ছে আমাদের এরকম। দেখে ফেলি আমরা, এটা একটা জিনিস আছে, এটা একটা জিনিস আছে, এবং এখানে মোটামুটি বলতে গেলে আমরা যদি এরকম ভাগ করে ফেলি। আচ্ছা হ্যাঁ, তার আগে কথা বলার আগে আরেকটা জিনিস একটু বলি। আচ্ছা, আমাদের নোট করার ভিতরে সবার নোট করার একটা বিষয় আছে, যে আমরা সাধারণত টিচার সুন্দর করে যা লিখে দেয়, যেমন ধরো আমি এখানে বোর্ডে যা যা লিখছি, কোঅর্ডিনেট জিওমেট্রি লেখা, ওখানে কার্তেশীয় গুণজ সেট, তারপর এখানে কিছু আঁকাইছি, এখানে কিছু আঁকাইছি, আমরা জাস্ট এই বিষয়গুলোই নোট করি। বাট আমরা ক্লাসটা, আমার স্টুডেন্ট যারা থাকবা, আমি চাই যে তারা তো নোট এভাবে করবা যে আমি মুখে যেটা বলবো সেটাও লিখবা। মুখে যদি ঠিক বলি ঠিকটাও লিখবা, ভুল বললে ভুলটাও লিখবা। কারণ তুমি যদি ভুলটাই লেখো, হ্যাঁ, তাহলে তুমি যখন আবার রিভাইজ দিবা বা বোঝার চেষ্টা করবা বিষয়গুলো, দেখবো যে ভাইয়া তো এটা মানে ভুল বলছিল,
তাহলে ওটা নিয়ে তুমি চিন্তা করে তোমার চিন্তার পরিধিটা আরো বাড়বে। তো আমি যা বলবো সে সবকিছুই মোটামুটি লেখার চেষ্টা করবা। তাই বলে আবার যা মুখ দিয়ে বলি যে হাসাহাসি করতেছি, তোমরা কেমন আছো এটা বলতেছি, এগুলো চান আবার লিখো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম। তাহলে এখান থেকে আমরা কি 9টা পয়েন্ট পেয়ে গেছি। 9টা পয়েন্ট, এই যে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4 5 6 7 8 9। আচ্ছা একটা বেশি এঁকে ফেলছি হয়তো আমি। আচ্ছা তাহলে স্ট্রোক ইরেজার ইউজ করি একটু, এটা বাদ। তাহলে দেখো আমরা এমন একটা কাঠামো পেয়ে গেছি যেখানে আমরা 9টা পয়েন্ট অ্যাক্সেস করতে পারি। 9টা পয়েন্ট কি কি পয়েন্ট? 9টা ক্রম জোড়, সোজা কথা 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। বলতে পারো এটা আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেছে। এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম। এখন একটা প্রশ্ন তোমাদের হয়তো মাথায় আসতে পারে যে ভাই আপনি এ সেটের পারপেন্ডিকুলারে কেন বি আঁকলেন? আচ্ছা এটা আমি এই উদ্দেশ্যরণ প্রণোদিতভাবে এঁকেছি, কারণ এখানে আমরা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক দেখব। তুমি চাইলে এটা অনেকভাবে করতে পারো। কার্তেশীয় তোমার স্থানাঙ্ক ব্যবস্থা অনেক রকম আছে, বলতে গেলে আমাদের যেটা খুব বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তারপর আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে তোমার প্রোরেট স্ফেরয়েডাল, অবলেট স্ফেরয়েডাল। এত কিছু যদি আমিও জানি না, আমার দৌড় 3টা পর্যন্ত। একটা হচ্ছে কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এন্ড তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু তোমাদের জন্য আমি শেখাবো হচ্ছে কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা স্পেশাল পাস যেটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এতদূর পর্যন্ত তোমাদের শেখাবো। আচ্ছা তাহলে কোথায় ছিলাম আমরা? এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, আয়তাকার আঁকানোর কারণ আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করবো সেজন্য। আচ্ছা তাহলে আমরা 9 পয়েন্টের একটা কোঅর্ডিনেট সিস্টেম পেয়ে গেছি, কিন্তু আমরা যদি শুধু এই 9 পয়েন্টে সীমাবদ্ধ থাকি, আমরা কি বাস্তব জীবনে সবকিছুকে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবো? ধর আমরা একটা পয়েন্ট প্লট করতে চাচ্ছি 1.5, 1.5। আমাদের এ সেট আর বি সেট যদি ইউজ করি, তাহলে তোমরা বলো আমরা কি সবগুলো এই 1.5, 1.5 পয়েন্ট অ্যাক্সেস করতে পারবো? একটু জানাও সবাই দেখি, কমেন্ট করো কোথাও বা এতে জানাও। ও ডিলে হচ্ছে, আচ্ছা অবশ্যই পারবো না। আচ্ছা তোমরা একটু এটা আমাকে জানাও তো কি করলে পাওয়া যেতে পারে? আচ্ছা না মেবি কেন? কথার উত্তর সবসময় স্পেসিফিক হওয়া উচিত। হ্যাঁ হয়, হ্যাঁ অথবা না, যেকোনো একটা। হয় না মেবি মানে হচ্ছে তোমার হতেও তো পারে, এরকম একটা ভাব আছে আর কি। সরাসরি বলে দাও নো অথবা ইয়েস, একটা বাইনারি সিস্টেমের অ্যান্সার দিবা আর কি, হয় না অথবা হ্যাঁ, যেকোনো একটা। আচ্ছা তাহলে কমেন্টে কেউ একজন জানাও যে আমরা কি করলে 1.5, 1.5 এরকম একটা পয়েন্ট আমরা অ্যাক্সেস করতে পারবো, কি করা যেতে পারে? আচ্ছা ধরো আমি একটু আরেকটু সহজ করে দিই, 1.5 এরকম একটা পয়েন্ট আমি আমার স্থানাঙ্ক ব্যবস্থায় পেতে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি দেখি, তোমরা একটু চিন্তা করো। জানাও, যা মাথায় আসে সেটাই জানাও, অসুবিধা নেই। হ্যাঁ অ্যাক্সেস করতে পারবো না সবগুলো, হ্যাঁ সিয়াম বলেছো। আচ্ছা 2D সিস্টেম লাগবে, আমরা এখনো 2D সিস্টেম আসলে চিনি না। আমি চাচ্ছি পার্টিকুলারলি শুধু এই পয়েন্টটা অ্যাক্সেস করতে, 1.1.5। এটা যদি শুধু অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা দেখি 2কে ভেঙে লেখা যায়। আচ্ছা আমি বলে দিই অ্যান্সারটা। আচ্ছা এটা আমরা একটা জিনিস করতে পারি যে আচ্ছা আমার এই পয়েন্টটা ছিল কত 1.1.5। আমাদের দেখো সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আমাদের যে ক্রমজোড়গুলো ছিল, ক্রমজোড়ের যে প্রথম উপাদান সেটা এসেছে এ থেকে, ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদান সেটা এসেছে বি থেকে। তাহলে আমরা যদি 1.1.5 পয়েন্টটা লিখি তাহলে আমাদের কি 1.5টা অবশ্যই বি সেটে থাকতে হতো। ধরো তাহলে আমাদের বি সেটটা যদি এভাবে মডিফাই করতাম যে বি সেট ইকুয়ালস টু 1.1.5, 2, 3, তাহলে তুমি যদি আবার এ ক্রস বি করতে, তাহলে আমরা টোটাল এলিমেন্ট কয়টা পেতাম? টোটাল এলিমেন্ট পাইতাম হচ্ছে আমরা 12টা, এবং ওই 12টার ভিতরে কিন্তু আমাদের এই পয়েন্টটা অবশ্যই চলে আসতো যে 1.1.5। আশা করি সবার ক্লিয়ার এটা। আচ্ছা তোমরা একটু তুলে নাও, আমি একটু জায়গা দিই। সবার ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা আমি নেক্সট চলে যাচ্ছি পরের স্লাইডে। আশা করি এটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তো অসুবিধা নাই, পরে তুলতে পারবে।
এটা নিউ স্লাইড নিয়ে নিই। এবার ধরো আমরা সবাই সংখ্যা রেখা চিনি না? সংখ্যা রেখা আমরা সবাই চিনি। ধরো একটা সংখ্যা রেখা আঁকাই, এটা একটা রেখা, এটা এ পাশে -∞ পর্যন্ত বিস্তৃত, এখানেও -∞ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এখানে আমরা সংখ্যা রেখার যে কোনো একটা এলিমেন্টকে ধরলাম আমরা এক্স দিয়ে প্রকাশ করি এবং এক্স বিলংস টু ধরে নিলাম আমরা জেড। জেডটা কি জানো? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি কি এলিমেন্ট পাবো এখানে? 1 2 3 4, সামনে আরো যাবে, ডট অনেক কিছু আসতে পারে। এখানে 0, এখানে -1 -2 -3, এরকম আরো পয়েন্ট আছে। কতগুলো পয়েন্ট? ইনফিনিটি, অসীম সংখ্যক পয়েন্ট আর কি। আমরা জানি না সংখ্যাটা কত। অসীম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কল্পনার বাইরে, মানে বাড়তে 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 অনেক বেড়ে গেছে অথবা কমতে 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 অনেক কমে গেছে, এরকম একটা ধারণা। আচ্ছা, এখন আমরা এই যে সংখ্যা রেখাটা, এটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? জেড দিয়ে। জেড এটা একটা সেট। জেড ইজ এ সেট দ্যাট কন্টেইনস অল দ্য ইন্টিজার নাম্বারস। আচ্ছা, তাহলে আমরা যদি একটা কাজ করি, এবং এটা কত? জেডটা কত? এটা কিন্তু একমাত্রিক। একমাত্রিক। এবং আরেকটা জিনিস একটু বলি আমি, জেড এর ভিতর যতগুলো এলিমেন্ট আছে এটাকে কিন্তু আমি একটা জিনিসের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এই যে একটা জিনিস, ধরো k × 1, এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে। এবং এই যে a1, এই জিনিসটা একটু পরে আরো ডিটেলসে বুঝতে পারবা, এই জিনিসটা ইম্পর্টেন্সটা কি। এটাকে আমরা একটা নাম দিচ্ছি, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বললাম বেসিস। বেসিস একটু জাস্ট তুলে রাখো, এটা যে কি জিনিস সেটা পরে বুঝতে পারবা। আচ্ছা, এটাতে কেন আমরা সবগুলো সংখ্যা রেখায় অবস্থিত সকল কিছুকে আমরা অ্যাক্সেস করতে পারবো সেটা দেখি। আর কে ইজ এন ইন্টিজার, কে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আমি হয়তো পড়ানোর সময় অনেক ইংলিশ টার্ম ইউজ করব। এখন ইংলিশ টার্ম এটা কিন্তু এটাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা। তোমরা সামনে কিছুদিন পর ভার্সিটিতে উঠবা, 2 বছর পর ভার্সিটিতে সবকিছু ইংলিশে শিখতে হবে, এবং তোমার দেখবা তোমার বইয়েও কিন্তু সবকিছু বাংলার পাশাপাশি ইংলিশেও লেখা থাকে। তো অবশ্যই ইংলিশ টার্মগুলো জানতে হবে, এই জন্য আমি ইংলিশ টার্মসগুলো প্রায়শই ব্যবহার করব। তোমরা এটা একটু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে নাও। এটা একটা ধরো তোমাদের বলতে পারো এটা একটা ট্রেনিং, ইচ্ছাকৃতভাবে আমি এটা করতেছি। আচ্ছা, এটা আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, শুরুতে একটু বাংলাও লিখি। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দেখো, এই 1 এর সাথে যে কে আছে, এই কেটা যদি ইন্টিজার হয়, কে এর ভ্যালু আমি যদি 2 দেই, তাহলে 2 × 1 আমরা 2 পয়েন্টটা পাচ্ছি। কে এর ভ্যালু যদি -5 দেই, তাহলে আমরা -5 পয়েন্টটা পাচ্ছি। তাহলে দেখো, শুধু আমরা কে এর ভ্যালুটা যদি ভ্যারি করি, তাহলে আমরা এই সংখ্যা রেখার সকল পয়েন্টকে অ্যাক্সেস করতে পারতেছি না? হ্যাঁ, সেই জন্য আমাদের এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 1, এটা হচ্ছে বেসিস। এখন এই বেসিসটা কি ইউনিক হবে কিনা এটা খুবই একটু ডিপ লেভেলের বিষয়, এটা নিয়ে আমি আলোচনায় যেতে চাচ্ছি না। ধরে নাও যে আমাদের এরকম কিছু পয়েন্ট থাকে, যেটা এই পয়েন্টের মাধ্যমে আমরা একটা সংখ্যা রেখা বা একটা ডাইমেনশন, একটা কোঅর্ডিনেট সিস্টেমের সকল পয়েন্টকে অ্যাক্সেস করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের একটা 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটাতে শুধু আমরা পূর্ণ সংখ্যাকে অ্যাক্সেস করতে পারি। এখন যদি আমি এই সংখ্যা রেখাটাকে চেঞ্জ করি, যে এরকম, এবং এটা হচ্ছে আরেকটা সংখ্যা রেখা, যেটার যে কোনো একটা এলিমেন্টকে আমি y দিয়ে প্রকাশ করব, এবং এই y বিলংস টু r। আরটা যে r সেট দিয়ে যেন কি প্রকাশ করে? সকল বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যার ভিতর কি কি আছে? পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সবকিছু আছে, জটিল সংখ্যা বাদ দিয়ে। জটিল সংখ্যা এখনো যদিও তোমাদের আলোচনায় আসেনি, আস্তে আস্তে শিখে ফেলবে, আমরা ওই টার্মটা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। হ্যাঁ, আমাদের জন্য r বাস্তব সংখ্যা, এবং এই যে y বিলংস টু r সকল বাস্তব সংখ্যা। মানে এখানে আসলে আমাদের কত কত পয়েন্ট আছে বলতে পারো। এখানে আমাদের 1 পয়েন্ট আছে, এখানে আমাদের √2 পয়েন্ট আছে, এখানে আমাদের পাই পয়েন্ট আছে, পাই, এখানে একটা পয়েন্ট আছে আমাদের পাই। আর কি আছে? -1 আছে, অথবা এরকম সংখ্যাও আছে যে √16 ডিভাইডেড বাই √29 এরকম পয়েন্ট আছে। সব পয়েন্ট বাস্তব, মূলদ, অমূলদ, পূর্ণবর্গ, অপূর্ণবর্গ সবকিছুই আছে। এই সেটটা হচ্ছে আমাদের ওয়াই সেট। তাহলে এই ওয়াই সেটটা আমাদের, এটা একটা বলতে পারো, এটা হচ্ছে আমাদের এমন একটা 1 ডাইমেনশনাল সিস্টেম, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ডাইমেনশনাল বানান ভুল করতেছি, ডাইমেনশনাল কোঅর্ডিনেট বানান ভুল করলাম নাকি? তো বানান ভুল করে 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। আমার অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের কার্তেশীয় গুণসেট পড়াইছি, ওটা তোমরা সবাই ওটার সাথে ফ্যামিলিয়ার, এবং তারপরে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা এখন পড়াশোনা করতেছি। প্রথমে আমরা দেখলাম পূর্ণ সংখ্যার একটা স্থানাঙ্ক ব্যবস্থা,
যেটা দিয়ে জাস্ট আমরা একটা লাইন বরাবর সামনে অথবা পিছনে যেতে পারি, পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাগুলোকে অ্যাক্সেস করতে পারি। এবার আমরা দেখলাম এখানে হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটা কি সকল বাস্তব সংখ্যাকে কভার করতেছে। যেখানে y বিলংস টু বাস্তব সংখ্যা, আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি। এখন আর একটা জিনিস করি, আমরা এক ধাপ যদি একাই যাই, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, এক ধাপ আগে এগিয়ে যে, আচ্ছা আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, মানে প্রথম এই ক্লাসের শুরুতে এ আর বি দুটা সেট নিয়েছিলাম, একই উপাদান ছিল আমাদের, এ আর বি দুটা সেটের কার্তেশীয় গুণজ করছিলাম। কার্তেশীয় গুণজ করে আমরা বেশ কিছু ক্রমজোড়ের একটা সেট পেয়েছিলাম, কয়টা? 9টা ক্রমজোড় ছিল। আচ্ছা বলো একটা, আমি লাস্ট ওয়াই যে সংখ্যা রেখাটা এঁকেছিলাম ওয়াই এলিমেন্ট দিয়ে, সেই সংখ্যা রেখার কতগুলো উপাদান আছে? অসীম সংখ্যক উপাদান আছে, এবং সেটা সকল বাস্তব সংখ্যাকে কভার করে। এখন তাহলে যদি আমি আর সেট আর আর সেটের যদি কার্তেশীয় গুণজ বের করি, তাহলে কি হচ্ছে? একটা ধরো আমাদের আর সেট, এটা একটা আর সেট ক্রস আর সেট। আচ্ছা আর সেট কভার করে কি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা। আর সেটও কভার করে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা। এই দুটার ক্রস গুণন যদি করি, তাহলে কি আমরা এই যে একটা সংখ্যা রেখা থাকবে এরকম, আমার এই সংখ্যা রেখার উপর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা থেকে আমরা একটা, যে এ সেট থেকে এভাবে বি আঁকাইছিলাম না, একটা এভাবে বি, এভাবে বি, এভাবে বি, তাহলে এটা হচ্ছে একটা আর সেট, আর ক্রস আর করতেছি, আর এর উপর যত পয়েন্ট আছে, যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের থেকে আরেকটা করে আর আঁকাবো, আরেকটা আর, আরেকটা আর, এরকম অনেকগুলো আর, কতগুলো আর? যতগুলো উপাদান আর সেটে আছে ততগুলো এরকম আর থাকবে। তাহলে বলো তো এখানে কি সকল ধরনের ক্রমজোড় পাবো না? যেমন দেখো আর সেটের, এই আর সেটের একটা উপাদান, মনে করো একটা উপাদান আছে এখানে 1, এই 1 এর সাথে কি যখন ক্রমজোড়, যখন ক্রস গুণন করবো আর ক্রস আর, 1 এর এখানে পাশে 1 এর পার্টনার হিসেবে এখানে কি আর চলে আসবে না? সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে কি 1 এর সাথে এখানে আরেকটা বাস্তব সংখ্যার আমরা লাইন টানতে পারি, 2 এর সাথে একটা টানতে পারি, পাইয়ের সাথে টানতে পারি, √6 এর সাথে টানতে পারি, যত সংখ্যা আছে সবগুলোর সাথে টানতে পারি না? দেখো তাহলে এটা আমরা হচ্ছে, এটা হয়ে গেল আর ক্রস আর, দিস ইজ এ 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এটা আমরা সিম্পলি কিভাবে প্রকাশ করি? খুবই সহজ, এই যে এভাবে একটা লাইন টানি আমরা, এই পাশে এরকম এরকম সাইন, মানে তীর চিহ্ন দিয়ে এইদিকে, মানে অসীম পর্যন্ত বিস্তৃত আর কি, আর এখানে একটা লাইন টানি। আমরা আসলে যদি এতগুলো এরকম লাইন টানতেই থাকি, এটা আসলে তাহলে খুবই দুর্বোধ্য হয়ে যায়, এই জন্য আমরা দুটো লাইন টানি। এবং এই যে এই মাঝখানে এগুলোতে যত পয়েন্ট আছে, এগুলোতে যত পয়েন্ট আছে এগুলো হচ্ছে সে আমাদের আর ক্রস আর সেটের যত ক্রমজোড় আছে সবগুলো। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করে ফেললাম। তখন আমরা এগুলোকে স্পেশাল নাম দেই, তখন তার দুইটা এভাবে আর দিব না, তখন আমরা একটু আদর করে এগুলো নাম দিই কি, তখন এগুলোর নাম দেই, একটা দেই এক্স অক্ষ, একটা দেই ওয়াই অক্ষ। আচ্ছা আশা করি তোমরা, আমি এখন কি বলতে চাচ্ছি এটা অলরেডি ধরে ফেলেছো, যে আমরা যদি 3টা সেটের কার্তেশীয় গুণজ করি, একটা হচ্ছে আর সেট, আবারটাও হচ্ছে আর সেট, পরেরটাও আর সেট, তাহলে কি হবে? আর ক্রস আর, আর ক্রস আর করে আমরা একটা প্লেন পেয়েছিলাম। প্রথমে আমাদের ছিল একটা লাইন, একটা স্ট্রেট লাইন ছিল, তারপর আমরা পেয়েছি একটা প্লেন, একটা সমতল, একটা সমতলের উপর অনেকগুলো ক্রমজোড় বিরাজ করতেছে। এখন যদি আমরা আর ক্রস আর করি, তাহলে সমতলের উপর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে খারাপভাবে একটা করে সংখ্যা রেখা বেরোবে। তাহলে সবগুলো সংখ্যা রেখা গেলে তখন কি কভার করবে? একটা ঘনবস্তু কভার করবে, একটা হচ্ছে কি বলবো, এটা স্পেস কভার করবে একটা ঘনবস্তু। এটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা এই যে আমরা এখানে কাল বানাই নিয়ে আসছি, এই যে এরকম একটা জিনিস। এখানে তোমার আরো বিস্তৃত আরো অনেক কিছু আছে আর কি, এটা একটু সামনে আমরা বিস্তৃত দেখবো। তাহলে এখন বুঝতে পারতেছো? তাহলে ধরো আমি এখানে বেশ কিছু পয়েন্টগুলো আঁকাই। আচ্ছা দাঁড়াও, মানে এখানে পয়েন্ট আছে একটা, ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট। আচ্ছা তাহলে এই যে এই পয়েন্ট থেকে তোমার দিকে, মানে তুমি যে বসে থেকে স্ক্রিনটা দেখতেছো, তোমার দিকে সংখ্যা রেখার একটা অংশ চলে গেছে, আর একটা চলে গেছে বোর্ডের ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে একটা অংশ চলে গেছে এরকম। তাহলে কি সামনেও তোমার এগুলো কভার করবে, বোর্ডের পিছনে যেগুলো বিন্দু আছে সেগুলো কভার করবে। আমাদের মোটামুটি স্পেসের সকল পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কেন দরকার? কারণ বাস্তবে আমাদের জগৎটা হচ্ছে ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক যাতে সবগুলো পয়েন্টকে আমরা কোনো একটা মাধ্যমে সহজে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমরা পয়েন্টগুলোকে, মানে সেজন্য আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা প্রয়োজন। এই যে দেখো সবগুলো পয়েন্ট কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। আরো বিস্তারিত পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা এখন আরেকটা জিনিসে চলে আসি, যখন আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল,
তুমি দেখো আমাদের মূল বিন্দুটা কোথায়, জিরোতে। এখানে একটা মূল বিন্দু আছে, এটার স্থানাঙ্ক হতে পারে 0,0 বলতে পারি আমরা। মূল বিন্দুর ডান পাশে একটা অংশ ছিল, মূল বিন্দুর বাম পাশে একটা অংশ ছিল। তাহলে কয়টা এখানে যদি বলি কয়টা ভাগ আছে, বলতে পারো 2টা ভাগ আছে। এখন যখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা তোমরা 9 10 সবাই পড়ে এসেছো, সেখানে কয়টা চতুর্ভাগ আছে, চতুর্ভাগ বলে এখানে 1 2 3 4টা চতুর্ভাগ। এখন তাহলে তোমরা বলো তো ত্রিমাত্রিকের ক্ষেত্রে কয়টা চতুর্ভাগ থাকবে। আচ্ছা আমি একটু সহজ করে দিই। দ্বিমাত্রিকের ক্ষেত্রে এই যে এখানে একটা প্লাস, একটা প্লাস, তারপর এখানে কি, এখানে থাকবে একটা মাইনাস, প্লাস, এখানে আছে, এগুলো তোমরা জানো, মাইনাস মাইনাস, সরি মাইনাস প্লাস মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস, এই 4টা আছে। আর আমাদের ওয়ান ডাইমেনশনে কি ছিল, শুধু ছিল প্লাস, প্লাস একটা, প্লাস একটা, আর মাইনাস একটা, এই 2টা। মানে ধরো একটা এ সেট, এই সেটের 2টা উপাদান আমরা বলতেছি, একটা প্লাস একটা মাইনাস। যখন এ সেট ক্রস এ সেট করতেছি আমরা, তখন কি হবে, মানে প্লাস মাইনাস, কার্তেশীয় গুণজ প্লাস মাইনাস। তাহলে কার্তেশীয় গুণজে কয়টা উপাদান থাকবে, অবশ্যই 4টা উপাদান থাকবে। কি কি হবে সেগুলো, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস এবং মাইনাস মাইনাস, এই 4টা। এখন তাহলে বলো তো, এই যে এগুলো এক একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ। তাহলে এখন বলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম মানে চতুর্ভাগ এরকম জিনিস কয়টা থাকবে, একটু তোমরা কমেন্টে জানাও দেখি। হ্যাঁ অলরেডি লিখে ফেলছে একজন, 8টা। 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ 6টা না 8টা থাকবে। তুমি দেখো এই যে ক্রস গুণন করো, দেখি আমরা ক্রস গুণন করি, এ ক্রস এ ক্রস এ, আমরা এ তো পেয়ে গেছি না, এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে, এর ভিতরে আছে 4টা, এরকম প্লাস প্লাস, তারপরে আছে তোমার প্লাস মাইনাস, তারপর আছে মাইনাস প্লাস, তারপর আছে এরকম মাইনাস মাইনাস, এরকম। তাহলে এটার সাথে আবার ক্রস গুণন করবো আরেকটা এ, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে কি 3টা করে এলিমেন্ট থাকবে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। এটা এই সেটের 2টা উপাদানের সাথে সম্পর্ক করবে, তাহলে এটা 2টার সাথে সম্পর্ক করলো, এরকম 2 কয়টা পাবা, 2টা, 2 2 2 প্লাস 2 সব মিলে পাবো 8টা। এই 8টাকে কিভাবে লেখা যায়, 2 কিউবড। এই যে 3টা হচ্ছে আমাদের ডাইমেনশন, ডাইমেনশন মানে কত মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা আর কি। আমাদের ওয়ান ডাইমেনশনে কি ছিল, 2 টু দি পাওয়ার 1 ছিল, মানে 2টা আমরা ভাগ পেয়েছিলাম। 2 ডাইমেনশনে 4টা ছিল, 2 স্কোয়ার। 3 ডাইমেনশনে 8টা আছে, 3 স্কোয়ার 2 কিউবড। আচ্ছা তাহলে আচ্ছা বলো 4 ডাইমেনশন যদি আমরা পেতে চাই, যদিও বাস্তবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না 4 ডাইমেনশন, 4 ডাইমেনশন যদি কিছু একটা করতে চাই তাহলে কি করব, বাস্তব সংখ্যা আর ক্রস আর ক্রস আর ক্রস আর। তাহলে যে 3 ডাইমেনশনে আমাদের স্পেসে যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার একটা করে সংখ্যা রেখা বেরোবে, মানে তাহলে 5 ডাইমেনশন করলে 5টা আর, 6 ডাইমেনশন করলে 6টা আর। আচ্ছা তাহলে এবার তোমরা বলো তো, যদি আমরা 12 ডাইমেনশনের একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, তাহলে এখানে চতুর্ভাগ কয়টা থাকবে দেখি একটু জানাও, কমেন্ট একটু জানাও সবাই। হ্যাঁ আমি বলছি 12 ডাইমেনশন, 12 ডাইমেনশন একটা স্থানাঙ্ক ব্যবস্থা। ধরে না আমরা বেনে আমরা মনে করো সবাই সায়েন্টিস্ট হয়ে গেছি, ডাইমেনশন বানাতেই তো পারি আমরা নাকি। 12 ডাইমেনশন আছে, তাহলে ওখানে কয়টা চতুর্ভাগ থাকবে দেখি। আচ্ছা 4096। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। 2 টু দি পাওয়ার 12, এটা তো মাথায় ক্যালকুলেশন করা কঠিন আমার জন্য। হ্যাঁ 4096, ঠিক বলেছ, 4096। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত যা যা পড়ালাম সবার বুঝতে পারছো বিষয়টা, যে আমরা কিভাবে কার্তেশীয় গুণজ সেটের ধারণা থেকে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং ইনফাইনাইট ডাইমেনশনাল পর্যন্ত বিষয়গুলোকে কভার করলাম। দেখি কেউ একজন জানাও। হ্যাঁ ঠিক আছে 4096, তোমরা ঠিক বলেছো সবাই, হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে আমরা একটু সামনে আগাই, নেক্সট স্লাইডে চলে যাই, একটা নতুন স্লাইড নেই। আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা 2 ডাইমেনশনে নিয়ে তোমাদের যদিও যথেষ্ট ধারণা আছে, আমি জাস্ট সিম্পলি একটু আলোচনা করে ফেলি, তারপর আমরা 3 ডাইমেনশনে আলোচনায় চলে যাচ্ছি। আমাদের কি থাকে, একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, ওকে। তাহলে আমরা ধরো যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, সে এর পয়েন্ট হচ্ছে পি, এটার স্থানাঙ্ক আমরা জানি না, ধরে নিলাম পি এক্স কমা ওয়াই।
এখন এটা কত ডাইমেনশন? 2 ডাইমেনশনাল সিস্টেম। আমরা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবো কয়টা ইয়ে দিয়ে? 2টা পয়েন্ট দিয়ে, মানে 2টা পয়েন্ট না তো 2টা স্থানাঙ্ক দিয়ে, সরি স্থানাঙ্ক, একটা হচ্ছে x স্থানাঙ্ক, একটা y স্থানাঙ্ক। এখন যদি আমাদের একটা র্যান্ডম পয়েন্ট দেওয়া থাকে p পয়েন্ট, এখন এর স্থানাঙ্কগুলো কিভাবে বের করবো? সোজা কথা, p পয়েন্ট থেকে আমি একটু কালারটা চেঞ্জ করি, p পয়েন্ট থেকে x অক্ষের উপর একটা লম্ব টানবো। x অক্ষের উপর যদি লম্ব টানি তাহলে এটা আমাদের যেটা মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু 0, এটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম 0,0। মূল বিন্দু থেকে এই যে এই লম্বের যে পাদবিন্দু এই পর্যন্ত যে দূরত্ব, আমরা ধরো একটা স্কেল নিলাম, দেখি স্কেল কোথায়, এই যে আমরা একটা স্কেল নিলাম, স্কেল দিয়ে আমরা এভাবে মেপে নিলাম। আল্লাহ, মিশাই গেল কেন? নো, কিরে এই ব্যাগ আসে না দোস্ত? আচ্ছা আমি একটু আরেকবার আঁকাই। চলে আসছে। আচ্ছা আমরা একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে আমরা এই অংশটা মেপে নিলাম। এই অংশটা ধরো মাপার পরে আমরা পেয়েছি 2, এটা হচ্ছে 2। আবার এই পয়েন্ট থেকে y অক্ষের উপর একটা লম্ব টানলাম। এই যে এই সাইনটা যখন আমি দিব, যখন এই সাইনটা দিব ওটা মনে করবো একটা লম্ব, এখানে একটা লম্ব টানলাম। এটা আমরা স্কেল দিয়ে আবার মেপে নিলাম, দেখলাম এটা 3 একক। আচ্ছা একক বলতেছি, স্কেল ধরো আমরা এটা সেন্টিমিটার এককে মাপতেছি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা ধরো 3 সেন্টিমিটার। এটা এককটা আমরা ইচ্ছা মতো নির্ভর করতে পারি। ধরো আমরা যদি মিটারে বলতাম তাহলে কি বলবো, 0.02 মিটার বা 0.03 মিটার এরকম বলতে পারতাম, অসুবিধা নাই। তাহলে আমরা কোনো একটা বিন্দু স্থানাঙ্ক পাওয়ার জন্য কি করব, ওই বিন্দুটা থেকে x স্থানাঙ্ক পাওয়ার জন্য দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x এর উপর একটা লম্ব টানবো। ওই লম্ব এবং মূল বিন্দুর ভিতরে যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের x স্থানাঙ্ক, এবং p বিন্দু থেকে y অক্ষের উপর একটা লম্ব টানবো। তারপর মূল বিন্দু থেকে ওই y অক্ষের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলবো y স্থানাঙ্ক। আচ্ছা তারপরে দেখো আমরা যদি চাই মূল বিন্দু থেকে সরাসরি p বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাও বের করতে পারি। কিভাবে? 0 থেকে p বিন্দুটা যুক্ত করে দিব এভাবে। তাহলে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, এবং একটু নাম দিই আমরা কিছু। এই পয়েন্টটা ধরো p, এটা ধরো a পয়েন্ট, এটা ধরো b পয়েন্ট। তাহলে দেখো ও এ পি, ত্রিভুজ ও এ পি, এখানে কত? এখানে পি এ ও কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে কি লিখবো আমরা ওপি চাই, ওপিটাকে বললাম কিছু একটা বলা যাক, ধরো আর বলি, আর ছোট হাতের আর বললাম। তাহলে আমাদের আর স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার। খুবই সিম্পল। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু পাবো আমাদের কত? 2 দুগুণে 4 আর 3 3 9, 9 4 13, √13। √13 আমাদের এককটা যেহেতু সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার লিখতে পারি, হ্যাঁ, অথবা শুধু এককও বলতে পারি, √3 একক, যদি আমরা একক আগে ডিফাইন না করে দিই। এইটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ, এটা ক্লিয়ার হওয়ারই কথা, কারণ এটা তোমরা পড়ে আসছো, এটা আমি জাস্ট রিভিউ করতেছি। আমরা চাইলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি। ধরলাম এক্স অক্ষের সাথে আমাদের ওপিটা কতটুকু কোণ তৈরি করলো, ধরো এই কোণটাকে আমরা বললাম থিটা কোণ। যদি ওটাকে আমরা থিটা কোণ বলি, তাহলে দেখো এই যে আবার এটা সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেলছে। আমরা যদি cos থিটা দিই, cos থিটা দিলে কি হবে? cos থিটা ইকুয়ালস আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে OA ডিভাইডেড বাই OP। আমরা O এর ভ্যালু জানি, এই যে বের করছি স্কেল দিয়ে মেপে, আমরা 2 ডিভাইডেড বাই √OP বের করছি আমরা হিসাব করে 13। হ্যাঁ, cos থিটা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 13। তাহলে থিটা ইকুয়ালস টু আমাদের কত আসবে? cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 13। দেখি ক্যালকুলেটরের ভ্যালুটা কত দেয়। cos ইনভার্স 2 ডিভাইডেড বাই √13 আমাদের মোটামুটি 56.31, এটা আসছে 56.31 ডিগ্রির মতো। খুব ভালো, এটা খুব ইজি ছিল, এটা তোমরা সবাই জানোই, দেখানোর দরকার ছিল না। আচ্ছা, এটুকু তো সবাই বোঝার কথা, তুলে নিও পরে, বা যারা তুলে নিছো খুবই ভালো। আমি নেক্সট স্লাইডে যাই, আরেকটা কাজে দেখাই। আচ্ছা, আমরা 2 ডাইমেনশনাল সিস্টেমটা আঁকাই আরেকবার। এই যেটা একটা, এটা একটা। তাহলে দেখো এটা একটা পয়েন্ট, এটা ধরো 2,3 পয়েন্ট। এটা একটা পয়েন্ট, ধরো এটা -2,4, সরি এটা তো +2,
তো ভুল করি কেন, এটা 2, -4 পয়েন্ট, এরকম ধরো আরো অনেক পয়েন্ট আছে। এখন আমরা এখানে বেসিসের কথা বলছিলাম না, বেসিস নামে একটা টার্ম ইউজ করছিলাম, যে 1 সংখ্যাটা দিয়ে আমরা ছিল k ইন্টু এরকম 1 দিছিলাম, এটা দিয়ে আমরা যে পূর্ণ সংখ্যার যে স্থানাঙ্ক ব্যবস্থাটা ছিল সেটা আমরা সকল পয়েন্ট অ্যাক্সেস করতে পারলাম, অথবা যদি এটা বাস্তব যে সংখ্যা রেখা টাকাইছিলাম ওইটারও সকল পয়েন্ট অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু একটা বাদের শর্ত চেঞ্জ করা লাগতো। আমি তখন বলছিলাম k ইন্টিজার, বাট যদি আমরা বাস্তব সংখ্যার সকল পয়েন্ট অ্যাক্সেস করতে যাই তখন k এটাকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা রাখবো না, তখন k এটাও হবে একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা, তো এটা গেল। তো আমাদের বেসিস সংখ্যা সাধারণত অতগুলো হয় যত ডাইমেনশনের কোঅর্ডিনেট সিস্টেম হয়। যেহেতু আমাদের 1 ডাইমেনশন ছিল তখন আমাদের বেসিস ছিল একটা, এখানে আমাদের 2 ডাইমেনশন, এখানে আমাদের 2টা পয়েন্ট লাগবে যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে। একটা হচ্ছে আমাদের 1, 0, এটা ধরতে পারি, আরেকটা আমরা ধরতে পারি 0, 1। এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা কিন্তু এই প্লেনে অবস্থিত যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? দেখো আমাদের এই পয়েন্টটা দেখো 2, 3 পয়েন্ট। দেখি আমি 2, 3 পয়েন্টটাকে কিভাবে লিখতে পারি, যে আমাদের পয়েন্টটা 2, 3 পয়েন্ট। আচ্ছা, যখন ধরো মনে করো আমরা দুইটা পয়েন্ট যোগ করব, মনে করো এটা একটা পয়েন্ট 2, 3, এটার সাথে ধরো যোগ করতেছি 4, 5, ধরেন আমরা যোগ করতে পারতেছি কোনোভাবে, তখন আমরা করেসপন্ডিং স্থানাঙ্কগুলো যোগ করব, করেসপন্ডিং x স্থানাঙ্ক যোগ করব, করেসপন্ডিং y স্থানাঙ্ক যোগ করব। তাহলে কি করব, 2 + 4, 3 + 5, তাহলে কত হচ্ছে আমাদের 6, 8। হ্যাঁ, এটা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি এই 2, 3 পয়েন্টটা পেতে চাই, এই পয়েন্টটাকে কিভাবে লেখা যেতে পারে? দেখো তো এভাবে লিখতে পারি নাকি, 2, 0 + 0, 3 লিখতে পারি না? অবশ্যই পারি। আবার এখানে কিভাবে লিখতে পারি, 2 × 1, 0 + 3 × 0, 1। এই যে দেখো আমাদের সেই 1, 0 এবং 0, 1 পেয়ে গেছি। তাহলে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থার যে কোনো পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, k ইন্টু মানে k1 বলি, k1 × 1, 0 + k2 × 0, 1। এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা মানে 1, 0 এবং 0, 1 এই দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সকল পয়েন্টকে অ্যাক্সেস করতে পারবো। যেখানে k1, k2, k1 এবং k2 এটা হচ্ছে রিয়েল নাম্বার আর কি, কারণ আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সকল রিয়েল নাম্বারকে কভার করে, রিয়েল নাম্বারের ক্রমজোড়গুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার? এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে এই যে আমি এখানে 1, 0 এবং 0, 1 দুইটা পয়েন্ট চুজ করছি, এই দুইটা পয়েন্ট কিন্তু ইউনিক না। মানে তুমি যদি এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সকল পয়েন্টকে অ্যাক্সেস করতে চাও, তোমার কিন্তু শুধুমাত্র যদি এই দুইটা পয়েন্ট নাও তাহলে অ্যাক্সেস করতে পারবে না। ধরো আরেকটা কোনো একটা পয়েন্ট থাকতে পারে, আমি জানি না এটা আসলে ঠিক হবে কিনা, 2, 3 এবং মনে করো 4, 5 ধরে নিলাম, আমি বলতে পারতেছি না শিওর, একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখে আসলে ভালো হতো। ধরো এরকম k1 একটু, ঠিক আছে, এই যে যদি এরকম হইতো k1 × 2 / 2, 3 + k2 × 4/5, এটা দিয়ে যদি আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সকল পয়েন্টকে অ্যাক্সেস করতে পারতাম, তাহলে আমরা এই যে 2, 3 এবং 4, 5 এই দুটোকে বলতাম যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা বেসিস হচ্ছে ওইটা। মানে এখানে যেটা আমি বলতে চাচ্ছি, বেসিস ইজ নট ইউনিক, যে এই দুইটা পয়েন্ট অথবা সংখ্যা রেখে যে আমরা 1 পয়েন্ট নিছিলাম এগুলো ইউনিক না, এগুলো অনেক রকম কম্বিনেশন হতে পারে, বাট সব রকম কম্বিনেশনের জন্যই যে তুমি সব পয়েন্ট অ্যাক্সেস করতে পারবা এটা নাও হতে পারে। এটা ত্রিমাত্রিক ব্যবস্থা আমি আরেকবার একটু আলোচনা করবো, একটু ক্লিয়ার হবে। আর কোনগুলো বেসিস হবে, কোন পয়েন্টগুলো বেসিস হবে, কোনগুলো পয়েন্টগুলো বেসিস হবে না, এগুলো খুবই হাই লেভেলের একটু জিনিস। লিনিয়ার অ্যালজেব্রা পড়লে তোমরা হয়তো ভবিষ্যতে শিখতে পারো, ওইটা আমি আলোচনায় যাচ্ছি না, জাস্ট একটু আলোচনা সামান্য করলাম। যদি কেউ খুব এনথুজিয়াস্টিক হও দেখতে পারো, সেটার জন্য তোমরা একটু স্টাডি করা উচিত। আচ্ছা, সমস্যা নেই, আমরা আমাদের রেলেভেন্ট টপিকে ফিরে আসি। আচ্ছা, এই টপিকগুলো তো মোটামুটি হয়েছে, তাই না? আচ্ছা, সবাই ক্লিয়ার এইটুকু যতটুকু হয়েছে? আচ্ছা, কোনটা বুঝো না? আচ্ছা, বেসিস সমস্যা নেই, বুঝতে হবে না। বেসিস আসলে এটা তোমাদের আলোচনার ভিতর নাই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি আরেকবার আলোচনা করব, তোমার ওখানে একটু ক্লিয়ার হয়তো হইতে পারো। আর যদি ক্লিয়ার না হয় অসুবিধা নেই, এটা অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, প্রথমে যে a × b করেছিলেন তখন যে চতুর্ভুজগুলো পাওয়া গেছে ওগুলো একমাত্রিক কিভাবে? না, a × b করে যেটা পেয়েছিলাম ওগুলো একমাত্রিক না, ওটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, যেটাতে আমরা 9টা পয়েন্ট অ্যাক্সেস করতে পারতাম। দ্যাট ইজ নট একমাত্রিক। একমাত্রিক যেটা বলেছিলাম সেটা খেয়াল করে দেখো, ওখানে x দিয়ে একটা সংখ্যা রেখা আঁকাইছিলাম, বলছিলাম এটা সব পূর্ণ সংখ্যা কভার করে, ওটা একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা শুধু
পূর্ণ সংখ্যাগুলোকে অ্যাক্সেস করতে পারে। তারপর ওয়াই দিয়ে একটা আঁকাইছিলাম, ওটা হচ্ছে তোমার ওয়াই বিলংস টু আর ছিল, ক্যাপিটাল আর, ওটা সকল বাস্তব সংখ্যা কভার করতে পারে। কিন্তু প্রথমে আমি যেটা করেছিলাম এ ক্রস বি, ওটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল, যেখানে আমরা 9টা পয়েন্ট অ্যাক্সেস করতে পারতাম। বুঝতে পারছো? আচ্ছা, স্টাডি পারপাস 80 তোমার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো তুমি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু বলতে চাইছিলাম আর আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলো এখন আমরা আমাদের আসল পড়াশোনায় চলে যাই। এবার পড়াশোনা হবে হাতে কলমে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো আমার কাছে 2টা পেন আছে, কালারটা বোঝা যাচ্ছে সবাই? কেউ তো মানে কালার ব্লাইন্ড নাই এখানে, তাই না? আচ্ছা, এখানে আমার কাছে 2টা পেন আছে, একটা হচ্ছে ব্লু পেন, একটা হচ্ছে গ্রিন। আচ্ছা দেখি একটা জিনিস, সরি আমি অন্য 2টা পয়েন্ট পেন নেই। আচ্ছা আচ্ছা, এই 2টা পয়েন্ট পেন নেই, একটা হচ্ছে এটা একটু পিঙ্কিশ রেড বলতে পারি, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে নীল। আচ্ছা, আমাদের রেড সবাই একটু মাথায় নিয়ে নাও, লালটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে সবসময়, নীলটা আমাদের রিপ্রেজেন্ট করবে সবসময় ওয়াই অক্ষকে। আর আমি যদি ভুলে যাই আমাকে একটু মনে করাই দিও। আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে আমাদের সেটা এভাবে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বুঝতে পারতেছো? এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা উল্টা দিকেও বিস্তৃত আছে, আমরা জাস্ট একটা চতুর্ভাগ দেখাইছি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক। এদিকেও আছে, সমস্যা নেই, ওটা যেন মাথা ঘামাইতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনের প্রথম চতুর্ভাগ। এই যে বোর্ডের তলে আমি রাখছি পেনটা, এই যে বোর্ডের তলে যেটা দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। এখন আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বানাইতে চাই, দেখো আমাদের একটা সমস্যা হয়ে গেছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, খুব ভালো কথা, বুঝতে পারছি, অসুবিধা নেই। কিন্তু আমরা আরেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থায় আরেকটা যে অক্ষ নিব, ওটাকে আমরা বলবো জেড অক্ষ। আর জেড অক্ষর ধনাত্মক দিকটা আমরা কোন দিকে নিব? ধরো আমাদের যে গ্রিন পেনটা, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এইদিকে দিব তোমাদের দিকে, এইদিকে পজিটিভ জেড অ্যাক্সিসের দিক দিব, নাকি বোর্ডের ভিতরের দিকে দিব, এরকম কোন দিকে দিব? আচ্ছা তোমরা কি বলো, কোন দিকে দেওয়া যায়, তোমাদের দিকে নাকি আমার দিকে? দেখি তো কমেন্টে একটু জানাও তো। আচ্ছা, লাল না ভাই, পিঙ্ক আছে না, ওটা পিঙ্ক, সমস্যা নেই। আচ্ছা একটু কমেন্টে জানাও কোন দিকে দেওয়া যেতে পারে, নাকি 2 দিকে দেওয়া যেতে পারে, একটু জানাও তো। আচ্ছা, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা সমস্যা নাই, আমি আরেকবার আলোচনা করব, অসুবিধা নেই, এটা আমি খুব ডিটেলসে যাই নাই, এটা শেষে। 2 দিকে, হ্যাঁ, একজন বলছে 2 দিকেই, একজন বলছে আমাদের দিকে, আরেকজন বলছে আমাদের দিকে। ওকে, আচ্ছা উত্তরটা হচ্ছে আসলে আমরা 2 দিকেই দিতে পারি, বাট আমরা 2 দিকে দিতে পারি, কিন্তু আমরা ইউজ করি যে কোনো একদিকে। আচ্ছা, ইউজ করি আসলে সত্যি কথা বলতে তোমাদের দিকে। এখন আমরা যদি আমি এরকম তোমাদের কাছে দেই, এখন কোন দিকে আমরা যে অক্ষ দিব, এইদিকে দিব নাকি এদিকে দিব? আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা রেড বা পিঙ্ক যেটাই বলো, আর এটা ওয়াই অ্যাক্সিস হচ্ছে এদিকে। এখন জেড অ্যাক্সিস কি ডান দিকে দিব নাকি বাম দিকে দিব? এখানেও বলতে পারো আমরা 2 দিকেই দিতে পারি, অথবা কেউ হয়তো বলবে বেশিরভাগ মেজরিটি ভোট আসবে ডান দিকে, মেজরিটি ভোট বাম দিকেও আসতে পারে। আচ্ছা, ডান বাম কথাটাও কিন্তু একটা আপেক্ষিক বিষয়, একটু আলোচনা করি। তোমরা বলতেছো এটা ডান, না না আমি বলতেছি এটা ডান, তোমাদের কি মনে হচ্ছে আমার এদিকে কি এটা ডান দিক দেখাচ্ছি তোমাদের নাকি বাম দিক দেখাচ্ছি? আমার ক্ষেত্রে ডান দিক, তোমাদের কি মনে হচ্ছে কোন দিক এটা? দেখি একটু জানাও। হ্যাঁ, বাম দিক। আচ্ছা, তাহলে ডান দিক বলবো না বাম দিকে বলবো, এটা একটু কনফিউজিং। তো আসলে এটা আপেক্ষিক, এটা আসলে এভাবে বলা যাবে না। একইভাবে এই যে এটা কি ওপর দিকে না নিচের দিকে, মানে এটার কলমে হেডটা কি ওপর দিকে পয়েন্ট করে আছে না নিচের দিকে পয়েন্ট করে আছে? দেখি তো কমেন্টে জানাও তো, এটা উপরের দিকে না নিচের দিকে কলমের হেডটা? উপর দিকে। আচ্ছা, কেন উপর দিকে বললা? এর কারণ হচ্ছে আমরা মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে আছি, পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানতেছে, পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানতেছে, এই জন্য আমরা বলতেছি উপরের দিকে। তুমি যদি মহাকাশে যাও, মহাকাশে তো তোমার ওজনহীন, তখন কোনটা উপরে কোনটা নিচে তুমি কি বলতে পারবা? তো আসলে ওপর নিচে ডানে বামে আরেকটা বিষয় আছে, ক্লকওয়াইজ। এটা কি বলো, ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? বলো, কমেন্ট জানাও। আমি হাতটা কোন দিকে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ ঘোরাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ? তোমাদের কি মনে হচ্ছে? দ্রুত আমার সামনে আগাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি।
এই যে আমার মনে হচ্ছে যে ঘড়ি কাটা এদিকে এই যে 12 থেকে 6 আসলো, 6 থেকে আবার তোমার 12তে যাচ্ছে এরকম। তো এই বিষয়গুলো আসলে আপেক্ষিক আর কি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা আমরা এখন মেইন আলোচনায় চলে আসি। একটু আজগুবি কথা হয়ে গেছে, বাট আজগুবি কথাগুলো কিন্তু ভিত্তি ছিল না? অবশ্যই ছিল। আচ্ছা আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা দুই রকম আছে। আমি একটু লিখি। একটা হচ্ছে সরি আচ্ছা আমাদের একটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, আর একটাকে আমরা বলি লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এখন দুইটা কি আমি একটু এখন আলোচনা করতেছি। আচ্ছা আমাদের প্রবলেমটাতে ফিরে যাই। আমাদের যে পিঙ্ক অথবা লালটা ছিল এটা হচ্ছে এক্স অক্ষ, নীলটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং আমাদের সবুজটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা আমরা জেড অক্ষ দিব, আমরা দেখো এই যে এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের পিঙ্ক কালারের যে পেনটা আছে এটা নিচে এভাবে হাত রাখবো, ডান হাতটা রাখবো পিঙ্ক কালারের এখানে। তারপর এই পিঙ্কে যে ছোট কোণ আছে সমকোণ ওই অ্যাঙ্গেলে পিঙ্কটাকে এই ব্লুর দিকে এভাবে কাছে নিয়ে আসবো, এই যে এরকম করে এরকম করবো। তাহলে আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে? তোমাদের দিকে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক। দেখো এই যে এখন একটু যদি এরকম বাঁকাই নেই, এই যে এরকম, সুন্দরভাবে হচ্ছে না কেন? এই যে এরকম, ঠিক আছে। এখন এটাকে যদি আমি একটু সুন্দর করে বাঁকাই, দেখো এই যে এভাবে দেখো, এই যেটা এক্স অ্যাক্সিস, নীলটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সবুজটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, যেটা অনেকেই দেখছো, যেখানে এক্স অ্যাক্সিস থাকে, এদিকে ওয়াই অ্যাক্সিস থাকে, এদিকে জেড অ্যাক্সিস থাকে। আচ্ছা আমরা কোন হাত ব্যবহার করছিলাম এরকম তোমার রেড পেনটাকে ব্লু পেনের দিকে দিতে? ডান হাত। এই জন্য এটা বলতেছি রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি একইভাবে করতাম, এটাকে ডান হাতে ধরা খুব কষ্টকর, এই যে এভাবে এই যে এবার বাম হাত ইউজ করে নীলটাকে তোমার লাল পেনের দিকে এভাবে এগিয়ে দিচ্ছি। তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এই যে আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে? উপরের দিকে। এখন দেখো এটা কেমন হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের জেড অক্ষ। এখন দেখো যদি আমরা এটা ঠিকভাবে আগের মতো করি, ওয়েট, ব্লু পেনটাকে এভাবে দিলাম, এটা আমাদের জেড অক্ষ দেখাচ্ছে। রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, ওয়েট আমি একটু ভুল করলাম, সরি একটু ভুল বলছি, সরি এক্সট্রিমলি সরি। আমি বাম হাত ইউজ করে এক্স অ্যাক্সিসটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে এভাবে এগিয়ে দিলাম। এক্স অ্যাক্সিসটাকে দেখা যাচ্ছে না তো, এরকম করলে তো সমস্যা হয়ে যাবে রে। এখন বোঝা যাচ্ছে কোন দিকে দিলে বোঝা যায়? আচ্ছা এভাবে দিই, হ্যাঁ এখন বোঝা যাবে। আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা বাম হাতটা ইউজ করলাম, এক্স অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসের দিকে ঠেলে দিলাম। আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে? এই যে দেখো বুড়ো আঙুলটা বোর্ডের ভিতরের দিকে পয়েন্ট করতেছে, তাহলে ওই দিকে হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসের পজিটিভ দিক। তাহলে দেখো এখন যদি আমরা সোজা করে ফেলি, আমাদের এক্স অ্যাক্সিস, হ্যাঁ এটার সাথে আমরা পরিচিত, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ভিতরের দিকে ওয়াই অ্যাক্সিস ছিল। এখন কিন্তু জেড অ্যাক্সিসটা নিচের দিকে পয়েন্ট করতেছে। একটু আগে আমরা দেখলাম উপরের দিকে পয়েন্ট করতেছিল, এখন নিচের দিকে পয়েন্ট করতেছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। সোজা কথা, আমি যা বললাম ওটা যদি একটু এখন সুন্দর করে অ্যানালাইসিস করি, ফ্রেমটা হাতে থাকলে খুব ভালো হইতো। এই যে লালটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ব্লুটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। আমরা লালটাকে ডান হাতের তালু দিয়ে লালটাকে নীলটার দিকে যদি এরকম ঠেলে দিই, তাহলে আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করে? উপরের দিকে। এটা হচ্ছে জেড অ্যাক্সিসের ধনাত্মক দিক। আমরা কোন হাত ইউজ করছি? ডান হাত। এখন যদি আমরা এরকম করতাম, বাম হাত দিয়ে এক্স অ্যাক্সিসটাকে এরকম ঠেলা দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে যদি ঠেলাই দিতাম, আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে? নিচের দিকে। তাহলে তখন আমাদের জেড অ্যাক্সিসের ধনাত্মক দিকটা এই সবুজ বরাবর না দিয়ে সবুজটা দিতাম আমরা নিচের দিকে, তখন এটা হতো লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। তবে বাস্তবে আসলে আমরা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমটাই বেশি ব্যবহার করি। তো যখন এই লালটাকে আমরা কি করব, যে কোনো সময় জেড অ্যাক্সিসের ধনাত্মক দিক বের করার সময় এক্স অক্ষকে
এক্স অক্ষের কাছে এভাবে তোমার হাত রাখবো, ডান হাত রেখে এটাকে 90 ডিগ্রি যেদিকে থাকবে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক, ওইদিকে এরকম ধাক্কা দিব। ওইদিকে ধাক্কা দেওয়ার সময় আমাদের বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক। সবাই ক্লিয়ার এইটুকু? আমি একটু আটকে গেছিলাম মাঝখানে, আর দেখানো ঠিকভাবে সম্ভব ছিল না, তবে এটা দিয়ে আই গেস সবাই অনেক ভালো বুঝতে পারছো। দেখি একটু জানাও, যদি আরেকবার রিপিট করতে হয় আরেকবার আমি রিপিট করতে পারি। আচ্ছা রিপিট, আচ্ছা আরেকবার রিপিট করতেছি, অনেকে একটু সমস্যা হয়েছে, এবার আশা করি বুঝে যাবে। কলম দিয়ে বোঝানো একটু কষ্ট করেছিল, এটা এই জন্য আমি আসলে এটা বানাই নিছি যাতে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের লালটা হচ্ছে এক্স অক্ষ, নীলটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জেড অক্ষের পজিটিভ দিকটা কোন দিকে দিব? এই এক্স ওয়াই প্লেনের উপর দিকে দিব নাকি নিচের দিকে দিব, এটা নিয়ে আমরা কনফিউজড। আসলে আমরা দুই দিকেই দিতে পারি এবং দুটোর জন্য দুটো আলাদা কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি ডান হাত নিয়ম, ডান হাতটাকে কি করব, এক্স অক্ষের এভাবে কাছে এভাবে রাখবো, এই যে দেখো দেখা যাচ্ছে, এভাবে রাখবো, এক্স অক্ষটাকে এভাবে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে ওয়াই অক্ষের দিকে, এই যে নীলটার দিকে এভাবে পাঠাই দিব ধাক্কা দিয়ে। রিজিড আছে তো এগুলো, মানে সবকিছু জোড়া লাগুন, এই জন্য যাচ্ছে না আর কি, কলম দিয়ে ভালো বোঝানো যেত, নাড়ানো যেত আর কি কলমটা। এভাবে ধাক্কা দিব এক্স কে ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে আমাদের বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করবে, খাড়া উপরের দিকে, এটা হচ্ছে আমাদের জেড অক্ষের পজিটিভ দিক। একইভাবে যদি আমাদের এরকম থাকে, এখন তোমরা বলো দেখি, এইদিকে আমাদের এক্স অ্যাক্সিস, নীলটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যেটা তোমাদের দিকে পয়েন্ট করতেছে, আমি এক্স অক্ষটাকে ডান হাত দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে এভাবে নামাই দিলাম, আমার বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে, এই দিকে। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকটা কোন দিকে হওয়া উচিত, সরি জেড অক্ষের পজিটিভ দিকটা কোন দিকে হওয়া উচিত, এই দিকে। আমরা কলমটা নেই আরেকটা, এই যে কলমটা নেই, এভাবে দিয়ে ফেলি এবং তারপর আমরা নর্মাল যে জিনিসটা জানি, দেখো এই যে এরকম এরকম এরকম, ঠিক আছে? দেখো এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপর এই যে ভিতর দিকে এরকম ওয়াই অ্যাক্সিস ছিল, তারপর খারাপ উপর দিকে জেড অ্যাক্সিস, এরকম হয়ে গেছে। এটার সাথে তোমরা ফ্যামিলিয়ার, যেটা আমি এখানে দেখালাম, এই যে এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপর বোর্ডের ভিতরের দিকে, এই তো বোর্ডের ভিতরের দিকে চলে গেছে ওয়াই অ্যাক্সিস, আর খারাপ উপরে জেড অ্যাক্সিস। বোঝা যাচ্ছে এবার? আচ্ছা বুঝতে পারছো এটা? হ্যাঁ, একটু বোঝানো একটু কষ্টকর ছিল, যাই হোক তাও বুঝতে পারছো, এটা খুবই ভালো কথা। আচ্ছা, এখন কারো কনফিউশন আছে? কেউ কনফিউশন থাকলে আরেকবার রিপিট করতে পারি। আচ্ছা, আরো কয়েকবার, বেশ কয়েকবার আমি একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা যেহেতু শিখে ফেলছি, প্র্যাকটিস করি। তোমরা শুধু বলবা যে ডানে না বামে, মানে আমার ডানে না বামে, সেটা বলবা, আমার ডানে না বামে। আচ্ছা, কনফিউজিং আসলে ডান বাম, যাই হোক সমস্যা নেই। ওকে, ধরো, হ্যাঁ আমাদের পিংটা কি ছিল, এক্স অক্ষ ছিল, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ। ধরো আমরা এইভাবে রাখলাম, বোঝা যাচ্ছে? এইভাবে রাখলাম, এইদিকে, এই যে এইদিকে আছে তোমার এক্স অক্ষ, আর নীলটা আছে তোমাদের দিকে আছে ওয়াই অক্ষ। তাহলে বলো তো জেড অক্ষের দিক কোন দিকে হবে, উপরে হবে না নিচে হবে? দ্রুত তোমরা হাতে যদি কলম থাকে দুইটা এরকম এক্স অক্ষ বা ওয়াই অক্ষ নিয়ে তোমরা বলতে পারো যে কোন দিকে জেড অক্ষ হবে। কি করবো বলো, আমরা এক্স অক্ষটার পিছনের সাইডে রাখবো, ডান হাতটা রাখবো, তারপর ওটাকে ঠেলে ওয়াই অক্ষের দিকে পাঠাবো, আমাদের বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে আমাদের জেড অক্ষের পজিটিভ দিক। এখন তোমরা বলো তো উপরের দিকে হবে না নিচের দিকে হবে? আচ্ছা দেখি তো, কমেন্ট করো। আচ্ছা, একজন করছে নিচে, একজন বলছে উপরে। আচ্ছা দেখি কোন দিকে হয়। হ্যাঁ, আমরা বললাম এইদিকে হচ্ছে এক্স অক্ষ, তোমাদের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি হাতটা এভাবে নিয়ে যাই, হাতটা নিয়ে যে এই যে এই পিং পেনটাকে এভাবে যদি করি, ধাক্কা দিই, তাহলে দেখো বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে, নিচের দিকে পয়েন্ট করতেছে। তাহলে কি জেড অক্ষের পজিটিভ দিক কোন দিকে হওয়া উচিত, নিচের দিকে হওয়া উচিত। আচ্ছা, আমরা বেশ আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হবে। এখন অনেকের সমস্যা হয়েছে, এটা একটা। এবার এই দিকে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, তোমাদের দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিক, জেড অক্ষের পজিটিভ দিক কোন দিকে হবে? কমেন্টে জানাও সবাই। হ্যাঁ, একজন লিখছে উপরে, তারপরে দেখি আবার নিচে লিখছে কয়েকজন। আচ্ছা দেখি কোন দিকে হয়। এই যে এইদিকে ছিল আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক, হাতটা এভাবে রাখলাম, তোমাদের দিকে আছে এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক। এই পিঙ্কিশ পেনটাকে এভাবে ওয়াই অ্যাক্সিসের দিকে দিলাম, বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে, উপরে না নিচে? উপরের দিকে পয়েন্ট করতেছে। তাহলে কোন দিকে জেড অক্ষের পজিটিভ দিক নেওয়া উচিত, রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে উপরের দিকে। আচ্ছা, আমরা আরো একটা প্র্যাকটিস করি, তাহলে আশা করি ক্লিয়ার হবে সবার। আরেকটা কম্বিনেশন নেই, কোন দিকে নেওয়া যায় এবার? আচ্ছা হ্যাঁ, এবার এভাবে নেই, তোমাদের দিকে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, উপরের দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক। তাহলে জেড অ্যাক্সিসের পজিটিভ দিক কোন দিকে হবে?
আমার ডান দিকে নাকি বাম দিকে? আচ্ছা এভাবেই বলি তাহলে মনে হয় সুবিধা হবে। এই যে সিস্টেম থেকে দূরে, মানে এই যে এখানে সিস্টেম লেখা আছে আর কি, কোথাও সিস্টেম, হ্যাঁ এখানে সিস্টেম লেখা আছে, সিস্টেম থেকে দূরে নাকি সিস্টেমের দিকে? এভাবে উত্তর দাও যে দিকে অথবা উল্টা দিকে, কারণ ডানে বামে করলে একটু কনফিউজিং হয়ে যাবে আর কি। হ্যাঁ কিরকম ছিল? তোমাদের দিকে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, খাড়া উপরের দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিক, তাহলে আমাদের জেড অ্যাক্সিসের পজিটিভ দিক সিস্টেম থেকে দূরে হবে নাকি সিস্টেমের দিকে হবে? আচ্ছা ডান বাম বলো না, বলো দিকে অথবা উল্টা দিকে, সিস্টেম থেকে দূরে নাকি সিস্টেমের দিকে? সিস্টেমের দিকে বলছে একজন। আচ্ছা ডান বাম বলছো তোমরা উল্টা দিকে। আচ্ছা উল্টা দিকে এখনো মনে হয় কনফিউশন আছে অনেকের। আচ্ছা দেখি সিস্টেম, আমরা কি করব, এক্স অ্যাক্সিসের পিছনে হাত রাখবো, ডান হাত, তারপরে এই যে ছোট কোণ যেটা আছে, এই যে এই কোণটা 90 ডিগ্রি ছোট কোণ, এভাবে হাত রেখে এই তোমার গোলাপি পেনটাকে, সোজা কথা এক্স অক্ষটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে ধাক্কা দিব। দেখো তো বুড়ো আঙুল কোন দিকে পয়েন্ট করতেছে? এইদিকে। এইদিকে কি সিস্টেম থেকে দূরে, উল্টা দিকে। হ্যাঁ এই যে দূরে দূরে, হ্যাঁ এখন অনেকে ঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটা করি চলো। এবার এক্স অক্ষটা বোর্ডের ভিতরের দিকে, মানে তোমাদের থেকে দূরে আর কি, এই যে এইদিকে এইদিকে ভিতরের দিকে, এদিকে এক্স অক্ষ, আর খাড়া উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। এখন জেড অক্ষ কি হবে? অবশ্যই এইদিকে হবে, কোথাও একটা হবে, অথবা এইদিকে হবে। এবার বলো জেড অক্ষের দিকটা সিস্টেম থেকে দূরে নাকি সিস্টেমের দিকে? এখানে হচ্ছে তোমার এক্স অক্ষটা হচ্ছে আমার দিকে, আমার দিকে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমাদের জেড অক্ষ সিস্টেমের দিকে নাকি সিস্টেম থেকে দূরে? কোন দিকে দেখি এবার লেখো। আচ্ছা এবার লেখছে অনেকে দূরে দূরে দূরে, আপনার বামে, আমার বাম এইদিকে, আমার বাম কোন দিকে? সিস্টেমের দিকে। আচ্ছা আপনি বুয়েটের লোগোর দিকে, আচ্ছা সিস্টেম থেকে দূরে টাইমের দিকে, টাইম কোথায়? সিস্টেমের কাছে। আচ্ছা দেখি কি হয়। আমার এখানে এক্স অ্যাক্সিস আমার বোর্ডের ভিতরে চলে গেছে, হাতটা রাখি, যে এভাবে হাতটা রাখবো, এইভাবে হাত দেখা যাচ্ছে না হয়তো, তোমরা কাছে কলম থাকলে করতে পারো। তারপর এক্স অ্যাক্সিসটাকে এরকম ওয়াই দিকে দিব, এই যে এইদিকে, এইদিকে পয়েন্ট করতেছে, এদিকে কি সিস্টেমের দিকে? হ্যাঁ সিস্টেমের দিকে। এবার হচ্ছে আমাদের জেড অক্ষের পজিটিভ দিক সিস্টেমের দিকে। আচ্ছা যে পাশে বুয়েটের লোগো, বুয়েটের লোগো কোন পাশে? বুয়েটের লোগো সিস্টেমের দিকে। হ্যাঁ বুয়েটের লোগো সিস্টেমের দিকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো। বোর্ডের টাইমের দিকে, বোর্ডের টাইম, হ্যাঁ বোর্ডের টাইমের দিকে, ঠিক আছে, সরি বোর্ডের টাইমের দিকে। হ্যাঁ এখন আশা করি অনেকে ফ্যামিলিয়ার হয়ে গেছো। আমরা জাস্ট আরেকবার প্র্যাকটিস করবো, ওকে? আরেকবার কি কম্বিনেশন দেওয়া যায়? আচ্ছা এবার এরকম করি, নিচে একবার দিয়ে দিই। তোমাদের দিকে এটা লাস্ট, আমাদের লাস্ট প্র্যাকটিস, এবং এবার চাই সবাই অবশ্যই ঠিকঠাক অ্যান্সার দিবা। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস পিঙ্কিশটা তোমাদের দিকে, ওয়াই অক্ষটা হচ্ছে নিচের দিকে। ধরে নাও আমরা অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে আছি, আমরা উপরে নিচে ডিফাইন করতে পারতেছি আর কি। তোমাদের দিকে এক্স অ্যাক্সিস, নিচের দিকে ওয়াই অ্যাক্সিস, তাহলে আমাদের জেড অ্যাক্সিসের পজিটিভ দিক এবার কোন দিকে হবে? সিস্টেমের দিকে নাকি সিস্টেম থেকে দূরে? দেখি এরকম আছে আমাদের এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোমাদের দিকে, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে নিচের দিকে। দেখি বুয়েটের দিকে, বোর্ডের টাইমের দিকে, টাইমের দিকে, সিস্টেমের দিকে। আচ্ছা দেখি এবার আমি চেক করে ফেলি, এবার যদি না পারো মার হবে কিন্তু। আচ্ছা এক্স অ্যাক্সিসটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে এরকম নামিয়ে দিলাম, বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করতেছে? সিস্টেমের দিকে। আচ্ছা আশা করি এবার সবার ক্লিয়ার সবাই। তো আমরা এখন আর জেড অ্যাক্সিসের পজিটিভ দিক কোন দিকে দিব দেখতে আশা করি আর ভুল হওয়ার কথা নয়, ওকে? তাহলে না আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন বুঝতে পারি যে কোন দিকে জেড অ্যাক্সিসের পজিটিভ দিক দিব, কোন দিকে জেড অ্যাক্সিসের নেগেটিভ দিক দিব। আচ্ছা আমরা যতগুলো কেস দেখলাম, প্র্যাকটিস করলাম, সবগুলোতে যদি আমরা লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতাম, তাহলে আমাদের যেদিকে জেড অ্যাক্সিসের পজিটিভ দিক এতক্ষণ দিচ্ছিলাম, তখন কোন দিকে দিব? তার উল্টা দিকে। হ্যাঁ জাস্ট সিম্পল। তবে আমরা ওটা খুব কম ইউজ করি, সেজন্য ওই আলোচনা আমার সাথে আসলে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, ওকে? এই যা আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, খুবই সুন্দর দেখতে হয়েছে আসলে, আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিছে, তো থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা আমাদের লালটা, ওই পিঙ্কটা আমাদের এখন লাল হয়ে গেছে। লালটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, নীলটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এই সবুজটা হচ্ছে আমাদের জেড অক্ষ। হ্যাঁ আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে এস্টিমেশন ছিল মিলে যাচ্ছে, এক্স কে আমরা ওয়াই দিকে ধাক্কা দিচ্ছি, এবং জেড অ্যাক্সিসে পজিটিভ দিক কোন দিকে? আমরা এই যে বুড়ো আঙুলের দিকে, ঠিক আছে? হ্যাঁ এখন আমাদের যেই নেক্সট প্রবলেম সেটা হচ্ছে এই থ্রি ডাইমেনশনাল জিনিসটাকে টু ডাইমেনশনালে প্রকাশ করা। আচ্ছা হ্যাঁ তোমাদের আরেকটা কোয়েশ্চেন করি। আচ্ছা বলো তো আমরা চোখে কেমন দেখি? দ্বিমাত্রিক দেখি না ত্রিমাত্রিক দেখি? দেখি তো কমেন্টে জানাতো।
হ্যাঁ, কোশ্চেনটা ছিল আমরা চোখে দ্বিমাত্রিক দেখি না ত্রিমাত্রিক দেখি। আচ্ছা হ্যাঁ 2D হ্যাঁ 3D, আচ্ছা ত্রিমাত্রিক বলছে অনেকে। আচ্ছা আমি অনেক রকম অ্যান্সার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা চোখে আসলে কিন্তু দেখি ত্রিমাত্রিক না দ্বিমাত্রিক দেখি, কিন্তু আমরা বুঝতে পারি কিভাবে আসলে ত্রিমাত্রিক। যেরকম এই যে তোমার সামনে আমরা একটা, যেমন এটা আছে, এটা ত্রিমাত্রিক আমি বুঝতে পারতেছি, এদিকে পিছনে আছে আর এটা সামনে আছে, এরকম বুঝতে পারতেছি। এটা বোঝার কারণ কি? এর কারণ হচ্ছে আমরা অনুভব করতে পারি, আমরা সব সরি একটু পড়ে যান। এই কারণ হচ্ছে আমরা অনুভব করতে পারি, ধরো আমরা ওখানে একটা ধরো বক্স আছে, এই যে বক্স আছে, এখানে একটা রিমোট আছে, এসি রিমোট। এই রিমোটটা ধরো আমি হাতে ধরে দেখলাম, ও আচ্ছা আচ্ছা রিমোটের এই পাশের এটা হচ্ছে আমার কাছাকাছি আছে, এই পাশের পয়েন্ট আমার হচ্ছে দূরে আছে, ও ধরে দেখে এরকম তো দারুণ তো। হ্যাঁ বুঝতে পারতেছি এটা ত্রিমাত্রিক। যে আমরা এই যে ডিস্টেন্সের জিনিসটা আমরা কিন্তু চোখে দেখে বুঝতে পারতেছি না, চোখে জাস্ট একটা পেন্টিং এর মতো লাগতেছে, যে ওখানে একটা কালো পিছনে কিছু দেখতে পারতেছি, এখানে একটা সাদা, এরকম। যখন এই যে আমরা ধরে দেখতেছি, এই যে ধরছি আমরা ধরে বুঝতে পারছি, ও আচ্ছা এটা একটু পিছনে, ও এটা একটু সামনে, বাহ দারুণ তো। এই যে এটা দেখে আমরা ত্রিমাত্রিকের অনুভবটা আমরা দ্বিমাত্রিক জিনিস থেকে পেয়ে যাচ্ছি। ধরো তুমি সারা বছর অন্ধ ছিলা, তুমি জন্ম করছো অন্ধ হয়ে, কখনো কোনো কিছু ধরে দেখো নাই, তারপর হঠাৎ করে তুমি একদিন দৃষ্টিশক্তি ফিরে পাইলা, দেখতেছো তো তোমার দিকে একটা পাখি মনে করো উড়ে আসতেছে তোমার চোখ বরাবর, তোমার মনে হবে এই পাখিটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় একটা পাখি হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় হবে। কারণ আমরা বুঝতে পারি না, কারণ ওই তো আসলে ইয়ে হয় নাই, কোনো অনুভব করতে পারি নাই কিছু এরকম হাত দিয়ে যে ওটার কাছে আসতেছে, এই অনুভূতিগুলো পাই নাই। এগুলো আসলে আমাদের অভিজ্ঞতার ফল। আমরা দ্বিমাত্রিক দেখি ঠিক, কিন্তু আমরা ত্রিমাত্রিক ব্রেন আমাদের ওইভাবে প্রসেস করে নেয় যে বুঝতে পারে যে আমরা এগুলো ত্রিমাত্রিক দেখতেছি। যাই হোক, দুই চোখের অবস্থানের জন্য না, আসলে উত্তরটা দিয়ে দিছি, সরি। আচ্ছা আমরা আমাদের আলোচনায় চলে আসি, বারবার ডাইভার্ট হয়ে যাই। আচ্ছা আমাদের নেক্সট প্রবলেম যেটা, নতুন স্লাইড নেই, যে ত্রিমাত্রিক যে কাঠামোটা আছে, এই ত্রিমাত্রিক কাঠামোর জিনিসটাকে আমাদের এই বোর্ডের প্লেনে আঁকানো। সোজা কথা এরকম ত্রিমাত্রিক এখানে বোর্ডে আঁকাবো কিভাবে, তো কষ্টকর। দেখি কিভাবে আঁকানো যায়। আচ্ছা আমরা তো সর্বোচ্চ 2টা আঁকাতে পারতেছি, একটু ঝামেলা হয়ে গেল না? নাও আমরা এইভাবে রাখলাম, এটা বোর্ডের প্লেনে রেখে দিলাম। এরকম যদি রাখি সমস্যা নেই। হ্যাঁ এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেখতে পারতেছো তোমরা? হ্যাঁ ওয়াই অক্ষটা বোর্ডের এখানে রাখছি, এখানে আমি পেনটা একটা আঁকাই ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং দেখো যে সবুজটা কি ছিল, সবুজটা আমাদের জেড অক্ষ ছিল না, জেড অক্ষটা হচ্ছে এইদিকে। আর একটু সমস্যা হয়ে গেছে, আমাদের এক্স অক্ষটা তো বাইরে চলে আসছে, এক্স অক্ষটাকে আমরা কিভাবে আঁকাবো? এটা জেড অক্ষ, জেড অক্ষ কিভাবে আঁকাবো, এটা তো খুব সমস্যা হয়ে গেল। আমরা একটা দেখি তো কিছু করা যায় নাকি। আমরা এরকম একটা জিনিস আঁকাই, এটাকে বলে দিলাম এক্স অক্ষ। আমাদের এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যখন এরকম কিছু একটা আঁকাবো, ধরো এরকম একটাই দিলাম, সরি দুইটা লাইন টানলাম এরকম, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এরকম একটা সাইন দিলাম বা এরকম দিলাম, এগুলো আসলে মিন করে যে এগুলো হচ্ছে 90 ডিগ্রি। যখন এই যে এরকম কিছু একটা দিয়ে দিবা আর কি, সোজা কথা ওগুলো 90 ডিগ্রি প্রকাশ করবে। আচ্ছা কিন্তু দেখো তো এখানে এগুলোকে এই কোণটাকে কি 90 ডিগ্রি মনে হচ্ছে? এটা কি 90 ডিগ্রি মনে হচ্ছে? দেখি তো, জানো তো তোমরা এটা কি 90 ডিগ্রি? তারপর এটা কি 90 ডিগ্রি? এটা অবশ্য 90 ডিগ্রি, হ্যাঁ দেখে মনে হচ্ছে মোটামুটি 90 ডিগ্রি হয়েছে। এটা বলতে গেলে তো 90 ডিগ্রির চেয়ে বেশি, গ্রেটার দেন 90 ডিগ্রি। 120 বললে খারাপ হয় না, এটাও 120 বা 130-এর মতো কিছু একটা হবে। 130 বলে তো হচ্ছে না, হ্যাঁ কিছু একটা হবে আর কি। ধরো 120, 90, 110 কত হইতে পারে দেখি তো। হ্যাঁ এটা 150 বলি, এটা 150 ডিগ্রির মতো মনে করা হয়েছে। অথবা দুইটা ইকুয়ালও করতে পারি, এটা দুই করে যোগ করলে কত, 270, 135 করে বলা যেতে পারে। 135, 270 আরো 90 যোগ করলে 360, হ্যাঁ কভার করে। কিন্তু আমাদের তো 3টা অক্ষ, আমরা কি দেখলাম 3টা অক্ষ হচ্ছে আমাদের 2D বোর্ডে 90 ডিগ্রি মনে হচ্ছে না। হ্যাঁ মনে হয় না 90 ডিগ্রি, মনে হয় না 90 ডিগ্রি। আসলে তোমাদের সাথে এখানে একমত, 90 ডিগ্রি তো হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো এক্স ওয়াই জেড অক্ষ 3টা ছিল, পারপেন্ডিকুলার ছিল, 3টা 90 ডিগ্রি করে ছিল। আমরা তো এখানে আঁকাইলাম, দেখতেছি আমাদের হচ্ছে না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা জিনিসটা মিশাই ফেলি। আচ্ছা মনে করো তোমাদেরকে আমি একটা টেবিল আঁকাইতে দিলাম, একটা টেবিলটা একজন মনে করো আঁকাইছে এভাবে, একজন এইভাবে টেবিল আঁকাইছে, এটা একটা টেবিল। আরেকজন টেবিল আঁকাইছে
বলো, এটা হচ্ছে 1 নাম্বার টেবিল, এটা হচ্ছে 2 নাম্বার টেবিল। মার্কস বেশি পাবে কে? বেশি আবার এরকম বাংলিশ লিখতেছি কেন, সরি। কমেন্টে জানাও তো কে কাকে মার্কস বেশি দিবা, দেখি। একে বেশি 1 নাম্বারকে বেশি মার্কস দিবা নাকি 2 নাম্বারকে বেশি মার্কস দিবা? আচ্ছা, সবাই 1 নাম্বারকে বেশি মার্কস দিছে। আচ্ছা, কিন্তু আমাদের টেবিল কি? টেবিলের তলা মোটামুটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্র হয়, সব কোণাগুলো 90 ডিগ্রি হয় না? তাহলে এই যে দেখো, এই তো এই যে আঁকাইছে, এই তোমাকে যুক্তি দিবে না? আচ্ছা, কালারটা চেঞ্জ করি। আমাদেরকে যুক্তি দিয়ে দেখাবে, আমাদেরকে যুক্তি দিয়ে দেখাবে না? ওই যে আমি এগুলো 90 ডিগ্রি আঁকাইছি, সব 90 ডিগ্রি, আপনি চাঁদা দিয়ে মেপে দেখেন আমার এখানে আমাকে কেন কম নাম্বার দিলেন? এই যে এ তো আঁকাই নাই, এর এই যে কোন হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, এ কোন 90 ডিগ্রির চেয়ে কম, এ কোন 90 ডিগ্রির চেয়ে বেশি, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, এই আঁকাইছে এটাও গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে তুমি একে কেন বেশি মার্ক দিলা? হ্যাঁ, আপনাকে আমাকে বেশি মার্ক দিবা? আচ্ছা দেখো, কারণ এখানে কিন্তু বোঝা যাচ্ছে আমরা ভাই বাঁকা দিক থেকে দেখতেছি, এরকম বাঁকা দিক থেকে দেখতেছি, আর এটা কি খাড়া দিক থেকে দেখতেছি। এখানে তোমার ভিজুয়ালাইজ করা সহজ, টেবিলটাকে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভিজুয়ালাইজ করা খুব ইজিয়ার এখানে, তাই না? সেজন্য তোমরা মার্কস কিন্তু বেশি দিচ্ছ 1 নাম্বারটাকে, 2 নাম্বারকে কিন্তু আমরা বেশি মার্কস দিচ্ছি না। তাহলে আমরা আমাদের ওখানে ফিরে যাই যে আমরা 3 ডাইমেনশনাল সিস্টেম যেটা আঁকাইছিলাম। হলুদ পেনটা কোথায়? আচ্ছা, সাদা পেন নেই। তাহলে বলো, আমাদের কি এভাবে আঁকানোটা লজিক্যাল? এভাবে ওয়াই অক্ষ দিলাম, এখানে এখানে জেড অক্ষ দিলাম, এখানে এক্স অক্ষ দিলাম, তাহলে আমরা ধরে নিলাম যে মোটামুটি যে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ধরে নিতে পারি না আমরা? আচ্ছা, কেউ কমেন্ট কি করেছো? হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ আলাদা, এই জন্য হ্যাঁ ঠিক বলছো। তাহলে আমরা এরকম ধরে নিতে পারি, হ্যাঁ এটা 90 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু আমাদের আসল প্রবলেমটার দিকে চলে যাই। ধরো আমাদের একটা পয়েন্ট পি, এখানে এই প্লেনে একটা পয়েন্ট পি। আমি যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, তখন আমরা কি বলছিলাম? আমরা একটা পয়েন্টকে 3টা স্থানাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্বিমাত্রিকে 2টা ছিল, ত্রিমাত্রিকে আমাদের এখন 3টা লাগবে। এবার পয়েন্টগুলো আমরা কিভাবে পাইছিলাম? ওই পয়েন্টটা থেকে আমরা যখন 2 ডাইমেনশনাল ছিল, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানছি, তারপর মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর যে লম্বটা টানছি ওটার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা স্কেল দিয়ে মেপেছিলাম, সেটা হচ্ছে আমাদের এক্স স্থানাঙ্ক। একইভাবে পয়েন্টটা থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানছিলাম, ওটা হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক, ওই ওয়াই অক্ষের পাদবিন্দু থেকে মূলবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে একইভাবে আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে 3 নাম্বার স্থানাঙ্ক পেতে চাই, কি করবো? পি পয়েন্ট থেকে অবশ্যই জেড অক্ষের উপর লম্ব টানবো এবং লম্ব টেনে তারপর মূলবিন্দু থেকে ওই লম্বের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্বটা হবে ওটা হচ্ছে কি আমাদের জেড স্থানাঙ্ক। তাহলে আমরা একই কাজ এখানে করি। পি থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি, এই যে এরকম লম্ব টানলাম। পি থেকে জেড অক্ষের উপর লম্ব টানলাম, পি থেকে ওয়াই অক্ষের এক্স অক্ষের উপর লম্ব টানলাম। আচ্ছা, এটার লম্ব টানলাম। আচ্ছা দেখো তো, এটা কি খুব বেশি বোধগম্য হচ্ছে? কি মনে হয়? আমরা যেটা ডিফাইন করছিলাম যে পয়েন্টটা থেকে 3টা স্থানাঙ্ক ব্যবস্থার উপর 3টা লম্ব টানছি, এক্স অক্ষের উপর লম্ব টানছি। হ্যাঁ, এটাতে এই নাম দিয়ে কি দিব? ধরো এটা ই দিলাম, এটা দিলাম এফ, এটা দিলাম জি। তাহলে আমাদের কি এই যে ওই ইকুয়ালস টু হচ্ছে এক্স, না সরি এটা তো ওয়াই, আচ্ছা ও ইকুয়ালস টু ওয়াই, ও এফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জেড, এবং ও জি ইকুয়ালস টু হ্যাঁ এক্স। তোমরাই বলো, এটা কি দেখতে খুব সুন্দর লাগতেছে? আচ্ছা দেখি, ইয়েস লজিক্যাল, হ্যাঁ ঠিক বলছো। কিন্তু এটা কি আমাদের খুব বেশি সুন্দর লাগতেছে দেখতে? এভাবে আঁকলে মার্কস দিবা তোমরা? আমি তো বুঝতে পারতেছি না, এটা তো 90 ডিগ্রি মনে হচ্ছে না, এক্স অক্ষের সাথে অনেকভাবে মিলে যাচ্ছে একরকম। এখান থেকে যদি আমি এখানে টানি, এখানে কাছেও টানলে এক যেরকম দেখাচ্ছে, আরো দূরে টানলে একই রকমই দেখাচ্ছে। আচ্ছা না, হ্যাঁ তাহলে দেখি আমরা একটু অল্টারনেট কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা দেখি। এটুকু যদি আঁকায় নিয়ে থাকো, আমি নেক্সট স্লাইডে চলে যাই। আমরা দেখি, আমরা একটু 3 ডাইমেনশনাল সিস্টেমটা আরেকবার একটু দেখি। এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা রেডি। আমাদের লালটা ছিল এক্স স্থানাঙ্ক, নীলটা ছিল ওয়াই অক্ষ, এবং সবুজটা ছিল জেড অক্ষ। আমাদের পয়েন্টটা হচ্ছে এটা পি। এই যে পি থেকে দেখো, এই যে পি থেকে এই সাদাটা এইটা এক্স অক্ষের উপর লম্ব টানছি না,
এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এটা তো কেমন লম্ব হইলো, এখানে এক্স অক্ষের এখানে খাড়া তো স্কেল রাখতে খাড়া হচ্ছে এরকম, আপনি ওই যে এই সাদাটা তো লম্ব কেমন কেমন যেন লাগতেছে, বাঁকা না, লম্ব তো বলা যাচ্ছে না। আচ্ছা দেখো, একটা সরলরেখা বা একটা লাইনের উপর কিন্তু পারপেন্ডিকুলার অনেক রকম হতে পারে। দেখো এই লালটার উপর এটা পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, সবগুলো কিন্তু পারপেন্ডিকুলার। তুমি তোমার কাছে যদি স্কেল বা কলম থাকে তুমি দেখতে পারো সবগুলো কিন্তু। আচ্ছা আজান দিচ্ছে, একটু আমরা বিরতি নেই। আচ্ছা এই সুযোগে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ওয়েলকাম এভরিওয়ান। আবার আমরা স্থানাঙ্ক ব্যবস্থার যখন একটা পয়েন্ট দেওয়া থাকে আমরা ওই পয়েন্টটা কি করি, পয়েন্ট থেকে স্থানাঙ্কের যে অ্যাক্সিসগুলো আছে অ্যাক্সিসগুলোর উপর পারপেন্ডিকুলার টানি। আচ্ছা তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা এখানে ছিল, আমরা কোথায় ছিলাম যে একটা লাইনের ওপর। আচ্ছা ভাইয়া আর ক্রস আর এর চিত্র বুঝাই দিবেন। আচ্ছা এটা তুমি মাথায় চিন্তা করো আসলে, এই যে আচ্ছা এখান থেকে দেখাই, তুমি আর ক্রস আর বুঝতে পারছো? আর ক্রস আর যদি বুঝে থাকো তাহলে আর ক্রস আর আমাদের পুরা এক্স ওয়াই প্লেনে যত পয়েন্ট আছে সবগুলোকে কভার করে। তাহলে আর ক্রস আর তাহলে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা আবার রিয়েল নাম্বার, প্রত্যেকটা রিয়েল নাম্বারের সাথে অ্যাসোসিয়েট হবে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট এক্স ওয়াই প্লেনের প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি তুমি একটা করে সংখ্যা রেখা টানো, কোথায়, এক্স ওয়াই তলের লম্ব দিকে, তাহলে ওই সংখ্যা রেখার উপর যতগুলো পয়েন্ট আছে এগুলো পয়েন্ট আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সকল পয়েন্ট কভার করবে। আমরা এখন আমাদের এগুলো আলোচনায় ফিরে আসি। এটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কোনো একটা পয়েন্ট যদি থাকে, এই যে এই কমলা ডোমটা, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট থেকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার উপর পারপেন্ডিকুলার টানবো। এই যে আমাদের দেখো সাদা লাইনগুলো, এই যে এটা একটা সাদা লাইন, এটা রাখি, এই যে সাদা লাইন, এটা একটা সাদা লাইন, এটা কি এক্স অক্ষের উপর একটা লম্ব টানছি। এই যে এটা একটা সাদা লাইন, এটা ওয়াই অক্ষের উপর লম্ব টানছি। এটা এই যে আরেকটা সাদা লাইন কোথায়, এই যে আরেকটা সাদা লাইন এখানে, এটা দেখো এই যে এটা, হ্যাঁ এটা দেখো জেড অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার টানছি। এখন যেটা একটু আগে বলতেছিলাম যে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার বিভিন্ন দিকে থাকতে পারে। শুধু যে এটাকে শুধু পারপেন্ডিকুলার বলবা, আমি একটু কিভাবে দেখাই, এভাবে দেখালে সুবিধা হবে মনে হয়। হ্যাঁ শুধু এভাবে যে পারপেন্ডিকুলার তা না, এটা এভাবে ঘুরাইতে পারো, ঘুরাই তুমি এরকম অনেক রকম তোমার কম্বিনেশন হতে পারে স্থানাঙ্কের, মানে পারপেন্ডিকুলারের সোজা কথা, এই যে এরকম অনেক রকম থাকতে পারে, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে দেখি আমরা তিনটা পারপেন্ডিকুলার টানছিলাম, তারপরে এই যে আমাদের মূল বিন্দু, এটা মূল বিন্দু থেকে এই পারপেন্ডিকুলার এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স স্থানাঙ্ক, যে বুঝতে পারতেছো এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক। তারপর এই যে এখানে এইটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, কিভাবে দেখাই, হ্যাঁ যেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তারপরে এই যে আবার হচ্ছে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু খাড়া, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক, সরি জেড স্থানাঙ্ক, এটা হচ্ছে জেড স্থানাঙ্ক। এখন আরেকটু কিভাবে আঁকা যায়, কিন্তু আমরা দেখলাম এভাবে যদি পারপেন্ডিকুলার আমরা যদি একটা দ্বিমাত্রিক প্লেনে যদি এরকম লম্ব টানি তাহলে তো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সেজন্য কি করা যেতে পারে, সেজন্য আমরা একটা জিনিস করতে পারি যে এই যে দেখো এই পয়েন্টটা থেকে আরেকটা সবুজ পয়েন্ট আছে, এই যে একটা সবুজ লাইন রেখাংশ, এই রেখাংশটা কোথায় টানছি আমরা, এক্স ওয়াই প্লেনে টানছি। এই পয়েন্টটা থেকে এক্স ওয়াই প্লেনে একটা রেখাংশ টানছি। এক্স ওয়াই প্লেনে যদি রেখাংশ থাকে তাহলে আসলে কি হচ্ছে, এই যেখানে জেড ছিল, জেড স্থানাঙ্ক আস্তে আস্তে ছোট করতে জেড স্থানাঙ্ক 0 করলাম, তাহলে কি আমরা এক্স ওয়াই পয়েন্ট পেয়ে গেলাম শুধু। তাহলে আমাদের স্থানাঙ্কটা যদি হয় 2,3,5, তাহলে আমরা কি করছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2,3,5 পয়েন্ট। আস্তে আস্তে আমরা 5 কমাই ফেললাম, এই যে 4 হয়ে গেল, 4 হয়েছে, 3 হয়ে গেছে, 3 থেকে 2 হয়ে গেছে, 2 থেকে 1, এই যে 0 হয়ে গেছে। তাহলে কি 2,3,0 জেড স্থানাঙ্ক আমাদের থাকলো না, তাহলে কি এক্স ওয়াই প্লেনে পর্যবেসিত হয়ে গেল। এখন যদি আমি এই পয়েন্টটা থেকে, এই যে দেখো এই পয়েন্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ এই পয়েন্টটা থেকে যদি এক্স অক্ষের সমান্তরালে একটা লাইন টানি, সোজা কথা এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, এই যে এইটা, এই নীলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই নীলটা, এই পয়েন্ট থেকে এই যে এক্স অক্ষের উপর একটা লম্ব টানছি, তাহলে আমাদের মূলবিন্দু থেকে এই লম্বের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই যে এইটুকু, এটা আমাদের কি নির্দেশ করবে, এক্স স্থানাঙ্ক নির্দেশ করবে 2। একইভাবে এই বিন্দু থেকে মানে 2,3,0 পয়েন্ট থেকে আমরা যদি ওয়াই এর উপর একটা লম্ব টানি, এই যে ওয়াই এর উপর একটা লম্ব টানি, যে লালটা লম্ব টানি, তাহলে এই যে এই পয়েন্টটা মূলবিন্দু থেকে যদি ওই পয়েন্টের দূরত্বটা আমরা মেজার করি, এটা
তাহলে সেটা কি পাবো? এটা হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। তাহলে আমরা সামারাইজ যদি করে ফেলি, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট পি আছে, আমরা ওখান থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটার উপর পারপেন্ডিকুলার টানে মূলবিন্দু থেকে ওই পারপেন্ডিকুলার যে পাদবিন্দুগুলো আছে এগুলোর দূরত্ব যদি মাপি, তাহলে আমরা তিনটা স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্ক। কিন্তু আমরা দেখলাম যে ওটা আমরা যদি ছবিতে আঁকাই দ্বিমাত্রিক প্লেনে, তাহলে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে ওই পয়েন্টটা থেকে প্রথমে এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট আনলাম, তার মানে কি জেড স্থানাঙ্ক আস্তে আস্তে ছোট করতে 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 এক্স ওয়াই প্লেনে নিয়ে আসলাম। তাহলে কি আমাদের 2,3 পয়েন্ট আছে, অথবা এক্স, ওয়াই, 0 পয়েন্ট আছে। ওই পয়েন্টটা থেকে যদি আমরা এক্স অক্ষের উপর লম্ব টানি, ওয়াই অক্ষের উপর লম্ব টানি এবং মূলবিন্দু থেকে ওই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটা মাপি, তাহলে আমরা কি একইভাবে এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। এটা বুঝতে পারছো? এতক্ষণ যা বললাম, যেটা সামারাইজ করলাম, বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও, তাহলে আমি প্রসিড করবো সামনে। দেখি আচ্ছা, অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারো নাই। তো আমি আরেকবার লাস্ট রিপিট করি, কথাগুলো একটু স্লোলি যাব। আরেকবার, আমাদের স্পেসে একটা পয়েন্ট থাকবে, আমাদের স্পেসে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটার উপর পারপেন্ডিকুলার টানলাম। তিনটার উপর পারপেন্ডিকুলার টানার পরে আমরা মূলবিন্দু থেকে ওই পারপেন্ডিকুলার যে পাদবিন্দুগুলো আছে, পাদবিন্দুগুলোর ডিস্টেন্স পরিমাপ করলাম, তাহলে আমরা এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্ক পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের মেথড 1, যেখানে আমরা যদি চিত্রটা আঁকাতে যাইতাম, তাহলে আমরা কি দেখলাম যে এক্স অক্ষের উপর যে পারপেন্ডিকুলারটা আঁকাইছিলাম ওটা কিন্তু খুব একটা সুন্দর দেখা যাচ্ছিল না। তারপর আমরা নেক্সট কিভাবে আঁকাতে চাচ্ছি, যে পয়েন্টটা থেকে এক্স ওয়াই প্লেনে একটা পারপেন্ডিকুলার টানলাম, তাহলে কি আমরা জেড স্থানাঙ্ক বলতে গেলে আস্তে আস্তে ছোট করে করে জিরোতে নিয়ে আসলাম। তাহলে আমাদের শুধু এক্স, ওয়াই, 0 পয়েন্ট আছে, যেটা আছে এক্স ওয়াই প্লেনে। তারপর ওখান থেকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর পারপেন্ডিকুলার টানলাম। তারপর মূলবিন্দু থেকে এক্স এবং ওয়াই অক্ষের উপর পারপেন্ডিকুলারের যে পাদবিন্দু আছে এগুলোর ডিস্টেন্স পরিমাপ করলাম, পেয়ে গেলাম আমরা এক্স স্থানাঙ্ক, পেয়ে গেলাম আমরা ওয়াই স্থানাঙ্ক। তারপর আমাদের পি বিন্দু যেটা ছিল, ওখান থেকে আমরা তো জেড অক্ষের উপর লম্ব টানলে ওটা তো আঁকাইতে খুব বেশি অসুবিধা হইতো না। লম্ব টানার পরে আমরা ধরো ওইটার পাদবিন্দু যেটা আছে ওখান থেকে মূলবিন্দুর ডিস্টেন্সটা মেপে ফেললাম, তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা স্থানাঙ্ক। এখন দেখি আমরা ছবি আঁকাই, অনেক সময় নষ্ট করেছি এখানে। ওকে, লেটস প্রসিড। হ্যাঁ, এটা আমরা এটা পেয়ে গেছি। এখানে আমরা একটা পয়েন্ট নেই পি, এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে সরি এটা নামটা দিয়ে নেই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিন্তু এক্স ওয়াই সম্পর্কটা খাটতেছে। এই যে এক্সটাকে এরকম ধাক্কা দাও, এক্সটাকে ডান হাতে ধাক্কা দাও ওয়াই এর দিকে, এই যে এরকম একটা ধাক্কা দিবা পিছন থেকে, এইরকম এরকম, তাহলে কি বুড়ো আঙুলটা কি উপরের দিকে খাড়া, উপরের দিকে, তাহলে কি এটা জেড অক্ষ ওটা হওয়া উচিত না? হ্যাঁ, অবশ্যই এটা হওয়া উচিত। কিন্তু আমি যদি এরকম করতাম, একটু পরে আসতেছি, একটু 2 মিনিট, আরেকটা জিনিস মাথায় আসলো। এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে আমরা জেড অক্ষ কোন দিকে দিব বলো তো? জেড মানে আমাদের যদি বোর্ডের বাইরের দিকে বুড়ো আঙুল আসে, তাহলে আমরা এইদিকে আঁকাবো, আর যদি বোর্ডের ভিতরের দিকে বুড়ো আঙুল চলে যায়, তাহলে আমরা এরকম একটা জিনিস আঁকাবো, এই যে এরকম এরকম একটা আঁকাবো। এটা মানে বুঝাচ্ছি যে হলুদটা হচ্ছে বোর্ডের ভিতরে চলে গেছে, আর এটা হচ্ছে বোর্ডের বাইরে তোমাদের দিকে আসতেছে, এদিকে আসতেছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এক্স দেই, এটা যদি ওয়াই দেই, তাহলে আমরা জেড অক্ষ কি সাদাটা দিব না হলুদটা দিব? জানাও, সাদাটা না হলুদটা? একটু দ্রুত। হ্যাঁ, সাদাটা, ঠিক বলছো, সাদা। এটা জেড, এটা জেড দিতাম। কিন্তু আমি যদি এটা করি, তাহলে আমি মিশে দেই, এটাও মিশাই দেই, এটা দিলাম হচ্ছে ওয়াই অক্ষ, এটা দিলাম এক্স অক্ষ। এবার বলো তো সাদাটা দিব না হলুদটা দিব? জেড অক্ষ।
হ্যাঁ, এবার হলুদটা দিব কিন্তু, কারণ এই যে দেখো এক্স অক্ষকে এই যে এভাবে ওয়াইয়ের দিকে, এক্স অক্ষকে ওয়াইয়ের দিকে যদি ধাক্কা দিই, বুড়ো আঙুলটা কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে, তাহলে কি আমরা ওই যে হলুদটা দিব, ভিতরের দিকে বোঝাচ্ছি আর কি। আচ্ছা, যাই ক্লিয়ার সবাই এটা? হ্যাঁ, একটু মিশাই দিই তাহলে আমাদের রেগুলার আলোচনায় ফিরে আসি, বারবার শুধু ডাইভার্ট হয়ে যায়, অনেক কিছু মাথায় আসে বলতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে আমাদের একটা পয়েন্ট এখানে ধরে নিলাম পি পয়েন্ট, এখানে ধরে নিলাম পি পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আমরা পারপেন্ডিকুলার টানলাম এক্স ওয়াই প্লেনে, ধরে নিলাম এখানে আসলো। আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেল, এখানে এটুকু। হ্যাঁ, তারপর আমাদের সেকেন্ড কাজ কি করছিলাম, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। হ্যাঁ, পি পয়েন্ট, এটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড পয়েন্ট। এখান থেকে আমরা আসলাম, এখানে কি পয়েন্ট নাম দেওয়া যায়, এটা রো ই পয়েন্ট। ই এর স্থানাঙ্ক কত হবে বলতো, এক্স কমা ওয়াই কমা জিরো, কারণ জেডটাকে কি আমরা ছোট করতে 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 এক্স ওয়াই প্লেনে নিয়ে আসছি, তাহলে তার যে স্থানাঙ্ক থাকতেছে না, এক্স কমা ওয়াই কমা জেড না, সরি, এটা হবে জিরো। এখন একটু অন্য একটা কালার নেই, হলুদ কালার নেই, না সবুজটা নেই। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে ওই এক্স ওয়াই প্লেনে যে পয়েন্টটা পেয়েছিলাম সেটা থেকে এক্স এবং ওয়াই অক্ষের উপর লম্ব টানা। বলো তো আমরা এখানে কি এরকম লম্ব টানবো, এই যে এরকম করে লম্ব, সরি লম্ব তো হয়নি, এরকম, এই যে এখানে 90 ডিগ্রি হয়েছে, এভাবে আঁকালে হবে, এভাবে যদি আঁকাই, তারপরে এখান থেকে এক্স অক্ষের উপর এই যে 90 ডিগ্রি, তাহলে কি বলবো, এই যে এটা স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক না। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এখানে কিন্তু আঁকাইছি, এগুলো কোন কিন্তু 90 ডিগ্রি না, এ কোন 90 ডিগ্রি না, এ কোনো 90 ডিগ্রি না, শুধু এই যে এই কোনটা 90 ডিগ্রি। এখানে আমরা আঁকাবো একটু টেকনিক করে। যখন আমরা লম্ব টানতাম, লম্ব টানার সময় আমি আরেকটা টার্ম বলেছিলাম, একটু খেয়াল করে দেখো, যে ওই পয়েন্টটা থেকে এক্স অক্ষের সমান্তরাল করে ওয়াই অক্ষের উপর লম্ব, অথবা ওয়াই অক্ষের সমান্তরাল করে এক্স অক্ষের উপর লম্ব। এখানে আমাদের ওই টেকনিকটাই অবলম্বন করতে হবে। আচ্ছা সরি, এখানে এক্স ওয়াই জেড এভাবে দেওয়া আসলে ঠিক হয় না, একটু চেঞ্জ করে দেই। এটা হচ্ছে, এটা দিয়েছিলাম তখন ওয়াই, এটা জেড, এটা এক্স। তাহলে এই যে দেখো, এই প্লেনটা এক্স ওয়াই প্লেন, একটু হয়তো তোমরা বলতেছিলে ভাই এটা ভুল করতেছে নাকি, হ্যাঁ একটু প্রিন্টিং মিস্টেক ছিল। এটা হচ্ছে যে এক্স ওয়াই প্লেন, এটা মানে যে এটা হচ্ছে এই যে নিচে, এই যে এটা এই অংশটা। তাহলে আমরা কি করব, এই পয়েন্টটা থেকে, এই যে এই পয়েন্টটা পেছি, এটা থেকে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল করে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। শুধু দেখো না, ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টানবো, সেটা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেটা, এই যে এখানে একটা হয়ে গেছে না, এই যে এই পয়েন্টটা আমরা নাম দিলাম এফ। এটা হচ্ছে আমাদের কি, এবার আমরা ওয়াই স্থানাঙ্ককে ছোট করতে 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 এখানে নিয়ে আসলাম, এটা আমাদের এক্স কমা জিরো কমা জিরো। তার মানে এটা যদি আমরা ও দেই, তাহলে আমাদের ও এফ কতটুকু, এই যে এইটুকু, ও এফ হচ্ছে এই যে এইটুকু, এটা হচ্ছে আমাদের এক্স স্থানাঙ্ক, এক্স। বুঝতে পারছো সবাই? তারপর এখান থেকে ওয়াই স্থানাঙ্কে যদি পেতে চাই কি করব, এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে ওয়াই এর উপর একটা পারপেন্ডিকুলার টানবো। আমরা এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে যেতে থাকি, একটু পূর্ণ কালার নেই, এই যে এখান থেকে এইরকম। তাহলে আসলে কিন্তু যেগুলো কিন্তু আমাদের পারপেন্ডিকুলার হয়েছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আমাদের আকাইসিস যেভাবে বোঝা যাচ্ছে না, এই যে দেখো এখানে কিন্তু আমাদের আগের ওই ছবিটা চলে আসছে, আগে এইটুকু আমি লিখে নিই, এটা ও এফ, এটা জি দেই, জি। এবার কি আমরা এখান থেকে এক্স ওয়াই কমা জিরো, এখান থেকে এক্স স্থানাঙ্ক ছোট করতে 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 জিরো করে দিচ্ছি, তাহলে আমার এর স্থানাঙ্ক কত হবে, জিরো কমা ওয়াই কমা জিরো। তাহলে আমাদের ওজিটা হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক। এইটুকু ক্লিয়ার সবাই? এখন দেখো, ওই যে তোমার একটা মার্ক দেওয়ার কথা বলছিলাম না, যে কে বেশি মার্ক পাবে কে কম মার্ক পাবে, একটা টেবিল আঁকাইতে দিয়েছিলাম। এই যে দেখো, টেবিলটা কিন্তু আমাদের চলে আসছে, এই যে টেবিল, এই যে এটা টেবিল না, এই যে সুন্দর হয়েছে, আমরা অনেক মার্কস দিছিলাম, মনে করো 10-এ 10, 10 আউট অফ 10, ছেড়ে একটা মার্কস দিয়ে দিলাম, সুন্দর টেবিল আঁকানো হয়ে গেছে আমাদের। আচ্ছা, টেবিলটা আমরা মিশাই দিই, আমরা আলোচনায় চলে আসি। আচ্ছা, এখন আমরা জেড স্থানাঙ্কটাও পেতে চাই, দেখি জেড স্থানাঙ্ক যদি পেতে চাই কি করা যায়। আচ্ছা, একটা কালার নেই, এবার এই কালার নেই। আচ্ছা, তাহলে কি করব, সিম্পলি এখান থেকে জেড এর উপর একটা লম্ব টেনে নিব, তাহলে ঠিক আছে না? তাহলে আমরা এটা কি পাবো, এটুকু, এটার নাম দেই এফ জি, এটা এইচ, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের জেড স্থানাঙ্ক। ঠিক আছে, দেখি সবাই লেখো তো, ঠিক আছে কি?
আচ্ছা ই তো তাহলে এক্স ওয়াই সমতলে থাকতো, হ্যাঁ ই তো এক্স ওয়াই সমতলে আছে, এই যে এক্স কমা ওয়াই কমা জিরো। আচ্ছা আমি জেড এর যেটা আঁকাইছি ওটা ঠিক আছে নাকি একটু জানো তো? হ্যাঁ তাহলে কি ওটা কমা এক্স কমা না 0,0, জেড, তাই না? আচ্ছা ঠিক আছে নাকি জানো সবাই? হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ সবাই জি ভাইয়া বলছো, কিন্তু এটা ঠিক নাই আসলে, এটা ভাবে আঁকালে হবে না। দেখি কেন হবে না। দেখো এখানে যখন আমরা এরকম একটা শেপে আঁকালাম জিনিসগুলো, তখন আসলে আমাদের কি পারপেন্ডিকুলার এগুলো ধারণাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন কেন হবে না একটু দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ও আর ই যোগ করে দিই, ও কমা ই, সুন্দর হচ্ছে না, আচ্ছা হয়েছে, ও কমা ই যুক্ত করে দিলাম। আচ্ছা বলো তো ওই রেখাংশ এটা কি জেড অক্ষের উপর লম্ব নাকি লম্ব না? এই যে কোণটা, এই কোণটা, এটা ধরলাম থিটা কোণ বললাম, এই কোণটা কত 90 ডিগ্রি, মানে বাস্তবে কত? এখানে তো দেখে মনে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, বাস্তবে কি 90 ডিগ্রি নাকি 90 ডিগ্রির চেয়ে বেশি নাকি 90 ডিগ্রির চেয়ে কম? বাস্তবে কত হবে বলো তো দেখি, কমেন্টে জানাও। হ্যাঁ বাস্তবে কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এই যে এইটা হচ্ছে ই থেকে জেড অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার, তাহলে আমরা কি করব? আমরা ই থেকে জেড অ্যাক্সিসের উপর যদি একটা পারপেন্ডিকুলার টানি, কোনো একটা পয়েন্ট থেকে যখন জেড অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টানি, তখন আমরা কি পাই? জেড স্থানাঙ্ক পাই। ই এর জেড স্থানাঙ্ক কত? 0। তাহলে ই থেকে যদি আমরা ওর উপরে একটা পারপেন্ডিকুলার টানি, তোমরা সবাই বললা যে এটা হচ্ছে 90 ডিগ্রি, খুব ভালো কথা, তাই মিশাই এগুলা, তোমরা সবাই বললা এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ ভালো কথা। তাহলে কি যে ও বিন্দু স্থানাঙ্ক 0, যেটা লজিক্যাল, ও বিন্দু স্থানাঙ্ক কত হবে? ও বিন্দু স্থানাঙ্ক ইট ওয়াজ 0,0,0, ইয়েস ইট ইজ কারেক্ট। তাহলে যদি তুমি পি এক্স ওয়াই জেড এটা থেকে যদি জেড অক্ষের উপর লম্ব টানতে চাও, কার সমান্তরাল করে টানতে হবে একটু জানো তো? এখানে কোন রেখাংশের সমান্তরাল করে যদি আমি একটা পি থেকে জেড পর্যন্ত একটা রেখাংশ টানি, সেটা জেড স্থানাঙ্ক নির্দেশ করবে, ওই পয়েন্টের পাদবিন্দু। দেখি একটু জানো সবাই? হ্যাঁ এই তো অ্যান্সার পেয়ে গেছি, ওই, হ্যাঁ ওইর সমান্তরাল করে যদি আমরা এখানে একটা লাইন টানি, তাহলে আমরা এটা জেড স্থানাঙ্ক। তাহলে আমাদের আঁকাইতে হতে কিভাবে আসলে? এই যে মোটামুটি এরকম এরকম, এটা হচ্ছে আমাদের ও, এটা কি দেবো? ই এফ জি এইচ, এটা স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,0, জেড। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে এই যে এইটুকু, এটা হচ্ছে আমাদের জেড স্থানাঙ্ক। তাহলে এখানে আমরা মোটামুটি সবকিছুই পেয়ে গেছি। আচ্ছা এইগুলো মিশানো, যে স্ট্রোক ইরেজার, হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের সবকিছু কভার হয়ে গেছে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দ্বিমাত্রিক ক্ষেত্রে আঁকাতে সফল হয়েছি, মোটামুটি সবকিছু আমাদের ডান। এখন আমরা ও থেকে যদি এই যে একটা লাইন টানি, এই যে লাল পয়েন্টটা, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি এমনি, এই যে লাল পয়েন্টটা ওটা কি নির্দেশ করতেছে? ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, যেটা আমরা একটু আগে ওই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক আলোচনায় আর বলছিলাম না একটা জিনিস, ওই আরটা হচ্ছে যেটা দূরত্ব, সোজা কথা মূলবিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্ব আর, এই জিনিসটা মোটামুটি সবকিছু ক্লিয়ার। তাহলে আমরা কি করব? খাতায় যখন আঁকাবো তখন এই যে জেড, এদিকে ওয়াই, এদিকে এক্স, এটা আছে আমাদের। পি পয়েন্টটা নিব, পয়েন্ট থেকে আমরা এক্স ওয়াই তলে একটা পয়েন্ট লম্ব টানবো, এরকম একটা খাড়া রেখাংশ টানবো ছোট, এখানে পি রেখাংশ যেটা, হ্যাঁ পি রেখাংশ টানলাম, ওটা স্থানাঙ্ক হবে কত? এক্স কমা ওয়াই কমা 0। তারপরে ওই পয়েন্টটা থেকে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা লাইন টানবো, যেটা এক্স অ্যাক্সিসকে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা হচ্ছে এক্স কমা 0,0, এবং মূল বিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব ও এফ, এটা হচ্ছে আমাদের এক্স স্থানাঙ্ক, একটু লিখে রাখি, ও এফ, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক। তারপর এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে ওয়াই এর উপর একটা লম্ব টানবো, যেটা ওয়াই অক্ষকে জি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের ও জি, এই ডিসটেন্সটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক। তারপরে পি পয়েন্টটা থেকে এক্স ওয়াই প্লেনের সমান্তরাল করে, এক্স ওয়াই সমতল, এই সমতলের সমান্তরাল করে একটা রেখা যদি আমরা টানি, যেটা আমাদের জেড স্থানাঙ্ককে
জেড অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা কত? জেড, সরি এইচ, বারবার শুধু ভুল বলতেছি, আরেকবার বলি। পি বিন্দু থেকে এক্স ওয়াই সমতলের সমান্তরাল করে একটা রেখাংশ যদি আমি টানি, সেটা জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের এইচ পয়েন্ট। এবং মূল বিন্দু থেকে এইচ পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা যদি আমরা স্কেল দিয়ে মেজার করি, তাহলে আমরা যেটা পাবো ওটা হচ্ছে আমাদের জেড স্থানাঙ্ক। এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি আমরা জিনিসগুলো আরেকবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো এবার, এখানে কিন্তু যে ওই লাইনগুলো নাই, এই যে এখানে সাদাগুলো, যেগুলো সরাসরি তোমার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর সরাসরি লম্ব টানছিলা, তারপর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর সরাসরি লম্ব টানছিলাম, সরাসরি জেড অক্ষের উপর লম্ব টানছিলাম, ওগুলো যদি এখানেও আঁকাই তাহলে কেমন হবে দেখতে? তাহলে কোন কালার নিব? সব কালার তো ইউজ করা হয়েছে, সবুজ কালার নেই। তাহলে যে দেখো এখান থেকে এই যে এইটা, তারপর মনে করো এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, কেমন বিদঘুটে হয়ে যাচ্ছে, খুব মানে দুর্বোধ্য। এই যে এই পয়েন্টটা কিন্তু এটাও কিন্তু বলতে পারো একটা লম্ব। যে ওই আলোচনায় না যাই, আমরা সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে অলরেডি। আচ্ছা, এখানে কোন কোন পয়েন্টগুলো লম্ব এটা আমি দেখাই দিই। এই যে এটা হচ্ছে লম্ব, এই অ্যাঙ্গেলটা লম্ব, তারপরে এই অ্যাঙ্গেলটা লম্ব, এই অ্যাঙ্গেলটা লম্ব 90 ডিগ্রি, হ্যাঁ এই দুটা লম্ব পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি। তারপরে আর কিছু আছে? হ্যাঁ এই কয়েকটা মোটামুটি চলবে। এই যে এগুলোও লম্ব, কিন্তু এগুলো 90 ডিগ্রি, এগুলোও 90 ডিগ্রি। এগুলো ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার কুইজ হয়ে যাক। এই যে এখানে নীলটা আমি দেখাবো কিভাবে, এরকম করে দেখাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কোন কালারটা কোন অ্যাক্সিস সবার মনে আছে আশা করি? লাল কালারটা ছিল এক্স অ্যাক্সিস, ওয়াই কালারটা ছিল ওয়াই অ্যাক্সিস। উল্টাপাল্টা বলতেছি কেন এরকম? লাল কালারটা ছিল এক্স অ্যাক্সিস, নীল কালারটা ছিল ওয়াই অ্যাক্সিস, সবুজ কালারটা ছিল জেড অ্যাক্সিস। তাহলে এই যে দেখো, যে রেখাংশটা আমি স্পর্শ করে আসি, একটা নীল কালারের রেখাংশ, বলতো এই রেখাংশ এখানকার কোন রেখাংশটা? মানে ওজি, ওই, তারপর ওইচ, এরকম কোন একটা নাম বলো কমেন্টে জানো তো। এই যে নীল রেখাংশ যেটা আমি হাত দিয়ে স্পর্শ করে আসি, এই যে ধরছি, এটা সবাই জানাও এটা কোনটা? এই যে নীলটা ওজি। আচ্ছা দেখি তো ওজি নীলটা কি? এই যে ই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর, এই যে ই পয়েন্ট, নীলটা দেখো এই যে এখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে ওজি, অনেকে বলছে এফই, দেখি কোনটা হয়। ই পয়েন্টটা থেকে এক্স অক্ষের উপর লম্ব টানছি, এই যে ই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর লম্ব টানছি, ই পয়েন্টটা থেকে এই যে লালের উপর লম্ব, লালটা ছিল এক্স অক্ষ, এই যে এফই, এফই ছিল এটা, নীলটা হচ্ছে, এটা হচ্ছে এফই। তারপরে এবার আমি কোন রেখাংশটা স্পর্শ করে আসি? এই যে লাল কালারের একটা রেখাংশ দেখো, এই যে লাল কালার, এই যে এটা এটা কোনটা বলো? হ্যাঁ দ্রুত বলো, আমরা আবার প্র্যাকটিস করি, হয়তো শুরুর দিকে ভুল হবে, বাট তারপর আশা করি সবাই ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি নতুন কমেন্ট এসেছে, একজন বলছে ই ওয়াই। আচ্ছা জিই, দেখি জি নাকি লাল কালার রেখাংশটা, এটা হচ্ছে ই পয়েন্ট, ই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার, ই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হ্যাঁ জিই অথবা ইজি। আচ্ছা তারপর এই যে এটা ধরলাম, এটা এই রেখাংশটা কোনটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের ছবিতে? দেখি কমেন্টে জানাও সবাই। আচ্ছা ওই, অনেকে ওই বলছে। এই যে এটা আরেকবার ভালো করে দেখো, এই যে ডোমটা থেকে এই যে জেড অক্ষ পর্যন্ত, এই যে এই সাদাটা যেটা আমি হাত দিয়ে এরকম ধরে আছি, এটা অনেকে বলছে পিজেড। আচ্ছা পিজেড না, পয়েন্টগুলো জেড তো অক্ষ, জেড ওখানে কোনো বিন্দু না, পিএইচ। হ্যাঁ এই যে পিএইচ, আনসার পেয়ে গেছি। এই যে পি থেকে জেড অক্ষের উপর একটা লম্ব টানছি, পি পয়েন্ট থেকে জেড অক্ষের উপর একটা লম্ব টানছি, এটা হচ্ছে আমাদের পিএইচ। হ্যাঁ পিএইচ স্থানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা তারপর বলো তো এটা কোনটা? এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা কিছু দেখা যাচ্ছে, এটা কোন রেখাংশ? এটার নাম কি হবে বলো? এই যে এটা, দেখি একটু দ্রুত জানাও, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ আঠাটা একটু খুলে গেছে। আচ্ছা এই যে এটা,
পিএইচ, এখনো পিএইচ বলতেছে সবাই নাকি? এটা হচ্ছে পিই, একজন বলছে পিই। আচ্ছা দেখি, আঁকা নাই। আচ্ছা না আঁকানো থাকলে সমস্যা নাই। এটা হচ্ছে পি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার, পি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার। হ্যাঁ এটা আঁকা নাই আসলে, কিন্তু এটার নাম তো আমরা বলতে পারবো। পি আর এফ পয়েন্ট যুক্ত করা হয়েছে, পিএফ। এটা পিএফ না? হ্যাঁ পিএফ, এই যে ঠিক বলছে একজন। পি পয়েন্ট থেকে এফ পর্যন্ত আমাদের আঁকা থাকা লাগবে না, আমাদের কোন রেখাংশ এটা আমাদের বুঝতে হবে, তাহলেই হবে। তারপর আমরা এটা স্পর্শ করলাম, এই যে এই লাইনটা, বলো তো এটা কোনটা? এই যে এই বিন্দু থেকে এখানে আমাদের নীল যে লাইনটা আছে এটার উপর একটা রেখাংশ, এটা কত? একটু দ্রুত জানাও। পিজি। আচ্ছা পিজি বলছো অনেকে, আমি দেখি। পি পয়েন্টটা থেকে নীলটা ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস, পি থেকে নীল পয়েন্টের উপর একটা লম্ব টানছি আমরা, পি থেকে ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব। আচ্ছা হ্যাঁ এই যে পিজি, এই দুটো যদি যুক্ত করে দিই তাহলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে এই যে এই রেখাটা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তারপর বলো এটা, এই যে এখানে একটা সাদা লাইন স্পর্শ করছি, এটা কোন রেখাংশ? এটা বলছে অনেকে ওই। হ্যাঁ ওই, দেখি তো এটা আঁকানো আছে নাকি। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক কমাইতে কমাইতে যখন এখানে নিয়ে আসছিলাম, এটা ই পয়েন্ট। হ্যাঁ ওই, ঠিক আছে, কারেক্ট। হ্যাঁ এখন তো সবাই একদম 100% ঠিক উত্তর দিচ্ছ, সবাই তার মানে বুঝে গেছো। ওকে, সাকসেসফুল আমি। তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে আমরা দ্বিমাত্রিক একটা প্লেনে প্রকাশ করব সেটা আমরা পেয়ে গেছি। আমরা এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস দিলাম, এদিকে জেড অ্যাক্সিস দিলাম, এদিকে ওয়াই অ্যাক্সিস দিলাম, সমস্যা নাই। আমরা যদি চাই এখানে এক্স অ্যাক্সিস দিতে পারি, এখানে ওয়াই অ্যাক্সিস দিতে পারি, এখানে জেড অ্যাক্সিস দিতে পারি। এগুলো তোমার বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার কেমন হবে দেখতে এগুলা জিনিসপাতি। এখন দেখো আমরা ধরো ঘর আঁকানোর ক্ষেত্রে এরকম একটা জিনিস করি। আচ্ছা একটু করি, এটা একটু আচ্ছা আমরা এভাবে অনেক বাক্স আঁকাইছি না, দেখো তো। এই যে এরকম 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 করে আঁকাইতাম, তারপর কেমন করতাম জানো? এই যে এরকম কেমন একটা এরকম, কি যে এই যে এরকম বাক্স ছোটবেলায় তো আঁকাইছি সবাই, তাই না? এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে ঘর, ক্লাসরুম। এই যে ক্লাসরুম হচ্ছে, অথবা তুমি যে রুমে বসে ক্লাস করতেছো, তোমার ঘরটাকে এভাবে তুমি আগাইতে পারো। এটা হচ্ছে কি, যে ঘরের, এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে একটা ঘরের কর্নার। তুমি ওখানে ধরো তোমার রুমের মনে করে যে এখানে একটা মশা উঠতেছে, এই মশাটা কোন পয়েন্টে আছে ওটা তুমি মেজার করতে চাচ্ছ, তাহলে কি করবা? তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা অবশ্যই দরকার। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা যদি দরকার, তাহলে কি করবা? এই পয়েন্টটা নাও, এই পয়েন্টটা নাও। এই পয়েন্টটা যদি নেই, দেখো তোমার ঘরের কোনার দিকে তাকাও, যে কোনো একটা ঘরের কোনার দিকে তাকাও, ওখানে এই যে এটা মনে করো এক্স অ্যাক্সিস দিলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তারপর আচ্ছা এটা এক্স দিলে ভুল হবে, এটা ধরো এক্স অ্যাক্সিস দিলাম, এটা ধরো ওয়াই অ্যাক্সিস দিলাম। তাহলে কি, এই যে এটা আমরা জেড অ্যাক্সিস বলতে পারবো না? এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এই যে এক্স কে মনে করে যে ওয়াই দিকে ধাক্কা দাও, এইভাবে ওয়াই দিকে ধাক্কা দাও, বুড়ো আঙুল কোন দিকে? উপরের দিকে, ওটা হচ্ছে জেড অ্যাক্সিস। দেখো তোমার ঘরের কোনায় সুইটেবল একটা কোনা যে কোনো একটা ধরে নাও, যেখানে তুমি যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস দিতে পারবা, তাহলে তোমার ঘরে একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে গেল, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কিন্তু এখানে যেটা আঁকাইছি এটা হচ্ছে শুধুমাত্র প্রথম কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে একটা প্রথম কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। তুমি চাইলে যদি পুরো স্পেস জুড়ে নিতে চাও, তাহলে তোমার মাঝখানে যে কোনো একটা পয়েন্ট মূলবিন্দু ধরবা, এখান থেকে এক্স অক্ষ টানবা, এখান থেকে ওয়াই অক্ষ টানবা, এখান থেকে জেড অক্ষ টানবা, তাহলে তোমার আশেপাশে পুরো সমস্ত পয়েন্টকে, ওই যে 8টা চতুর্ভাগ বলছিলাম, ত্রিমাত্রিক চতুর্ভাগ কয়টা? সব মিলে টোটাল 8টা চতুর্ভাগ। তাহলে সবগুলো চতুর্ভাগের তুমি সবগুলো পয়েন্টকে অ্যাক্সেস করতে পারবা পজিটিভ নেগেটিভ দিয়ে। আমরা এখানে যেটা আঁকাইছি এর মাধ্যমে শুধুমাত্র পজিটিভ কোয়ান্টিটিগুলোকে অ্যাক্সেস করতে পারবো, এই যে ঘরের ভিতরে যে পয়েন্টগুলো আছে এগুলো আর কি। এখন এই ঘরটা এখানে কোথায় আছে দেখি তো, এখানে এই ঘরটা আঁকানো যায় নাকি? একটু চিন্তা করি। যদি এখান থেকে এরকম করি, এই তো দেখো ঘর হয়ে গেছে আমাদের, ঘর হয়ে গেছে না? এই যে আমরা এই পয়েন্টে আছি, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে ও পয়েন্ট, এই তো ও পয়েন্ট।
এই তো আমাদের ঘর, এই তো আমাদের টেবিল, এই যে টেবিল, এই তো আমাদের টেবিল, টেবিল যেটা আমরা আঁকাইছিলাম, এই যেটা হচ্ছে আমাদের ঘর আঁকাই ফেলছি। ঘর এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। সবকিছু লজিক্যাল লাগতেছে এখন পর্যন্ত? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে পারতেছো আমরা কিভাবে বাস্তব জীবনের সাথে রিলেট করে দিচ্ছি? আচ্ছা, একটু কমেন্টে জানাও সবাই, তাহলে আমি সামনে প্রসিড করব। ওকে, তো আমি প্রথম ক্লাসেই তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। ক্লাস একটু কিছুক্ষণ চলবে। প্রথম ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের জন্য। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 কি অ্যাসাইনমেন্ট দিব? অ্যাসাইনমেন্ট 1, এই যে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা, এটা সবাই বাসায় বানাবা। হাতের কাছে যা পাও, কলম, পেন্সিল, অথবা এগুলো যদি কারেক্ট করতে পারো, মেটালিক জিনিসপাতি হইতে পারে, যা পাও হাতে সেটা দিয়ে এই জিনিসটা বানাবা। আমার ক্লাস যারা করবে সবার কাছে এই জিনিসটা থাকা চাই, কারণ এই জিনিসটা রেফারেন্স আমি সামনে অনেকবার দেবো। এটা হচ্ছে একটা ফ্রেম, আমার স্যার এটাকে বলতো ফ্রেম। তোমরা সবাই এই ফ্রেমটা বানাবা এবং বাসায় পুরো এই ইন্টারমিডিয়েটে 2 বছর ফিজিক্স যখন পড়বা, ম্যাথমেটিক্স যখন পড়বা, তোমার ফ্রেমটা তোমার কাছে থাকবে। এটাতে তুমি 2 ডাইমেনশনালের জিনিস আঁকাইতে পারবা, 3 ডাইমেনশনালের জিনিস ভিজুয়ালাইজ করতে পারবা। ওকে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ডান। আচ্ছা, আমরা মোটামুটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক একটা তলে আঁকায় ফেলছি এবং কিভাবে কোনটা কি নির্দেশ করে সবকিছু মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। এখন আমরা দেখি একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখি। যেমন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখছিলাম যে মূলবিন্দু থেকে আমরা যে পয়েন্ট ছিল, পয়েন্ট অফ কনসার্ন পি, ওই পি বিন্দু পর্যন্ত একটা লাইন টানছিলাম, রশি টানছিলাম, ওই আর বের করছিলাম আমরা। আর কি আসছিল? √(x² + y², এরকম কিছু একটা মনে আসছিল। ওই যে বের করলাম না, 2/√13, এরকম কিছু একটা পয়েন্ট। আমরা দেখি এখানে বের করতে পারি নাকি। আচ্ছা, তাহলে আমি এই যে বাড়তি লাইনগুলো একটু মিশাই দিই, এটাও থাক, স্ট্রোক ইরেজার ইউজ করি। হ্যাঁ, মোটামুটি এইটুকু হলে হবে। আচ্ছা, আমরা এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কোন পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। এই পয়েন্টটা যদি ই পয়েন্ট হয়, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা যদি আমাদের এক্স, ওএফ যদি আমাদের এক্স হয়, ওএফ ইকুয়ালস টু এক্স, আমাদের এই যে ইজি রেখাংশটা কি? ওএফ রেখাংশের সমান্তরাল না? ওএফ ইকুয়ালস টু ইজি, ওএফ ইকুয়ালস টু ইজি, ওএফ ইকুয়ালস টু ইজি ইকুয়ালস টু এক্স। তাহলে এটাকেও আমরা এক্স বলতে পারি, আর এটা তো আমাদের ওয়াইটা জানাই আছে। তাহলে আমরা এখন একটু দেখি ত্রিভুজ ও জি ইটা দেখি। ত্রিভুজ ও জি ই, এই ত্রিভুজটা দেখি। দেখতে পারতেছো ত্রিভুজ ও জি কোনটা? ও ই এবং এই যে এই ত্রিভুজটা, এই যে এই লাইনটা, সাদা লাইনটা, এটা থেকে তারপর ওয়াই অ্যাক্সিসের উপর যে লম্বটা টানছি এটা, এবং ওয়াই অ্যাক্সিস নিচে মিলে এই ত্রিভুজটা হচ্ছে ওজি। এই যে এইটা, তারপর এটা, তারপর হচ্ছে এটা। এই যে এখানে দেখো, ছবিতে দেখো, এখন তোমরা ছবির সাথে ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা, কোনটা লম্ব কোনটা কি সেটা বুঝতে পারছো। এই যে ও জি ই, এই ত্রিভুজ দেখতে পারতেছো? এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? কারণ এই যে ও জি ই, এই কোণটা কত? 90 ডিগ্রি, কারণ কোণ ও জি ই এটা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। আচ্ছা, আমরা ওই রেখাংশের একটা নাম দিই। এটা কি নাম দেওয়া যায়? এটা একটা ছোট নাম দিই, এ নাম দিই। হ্যাঁ, মানে এটা ওই লেন্থ হচ্ছে এ, লেন্থ অফ ওই ইকুয়ালস টু এ, ওই লেন্থ হচ্ছে এ। তাহলে দেখো ত্রিভুজ ও জি ই এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে অতিভুজ কত? ওই সমকোণী বিপরীত বাহু অতিভুজ, তাহলে ওই স্কোয়ার, ওই স্কোয়ার্ড ইকুয়ালস টু ওই স্কোয়ার ইকুয়ালস টু ওজি স্কোয়ার প্লাস জি স্কোয়ার, ওজি স্কোয়ার প্লাস জিই স্কোয়ার বা ইজি স্কোয়ার। তাহলে দেখো আমাদের ওজি কত? ওজি হচ্ছে ওয়াই, ওজি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার্ড, তারপর জিই কত? আমাদের এক্স, জিটা হচ্ছে এক্স, তাহলে জি ইকুয়ালস টু এক্স স্কোয়ার
তাহলে ও ইকুয়ালস টু আমরা কি ধরছিলাম এ, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা শুধু এ ইকুয়ালস টু কত আসবে, উপরে লিখি এ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই জিনিসটা কি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পেয়েছিলাম না? ওই যে 2,3 পয়েন্ট যখন নিয়ে আলোচনা করছিলাম, মূলবিন্দু থেকে ওই 2,3 পয়েন্টের দূরত্ব কত আসছিল, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আমরা রুট ওভার 13 লিখেছিলাম, মনে পড়ে না? হ্যাঁ, আমরা এটা পেয়ে গেছি, কারণ এটা আছে কোথায়, দ্বিমাত্রিক তলে, এখানে তো জেড স্থানাঙ্ক 0। কিন্তু আমরা চাচ্ছি কি, আমাদের জানা লাগবে আমাদের ওপি, ওপির লেন্থ কত, এটা জানতে চাচ্ছি আমরা। ওপির লেন্থ যদি বের করতে চাই, তাহলে দেখো আমরা নেক্সট আরেকটা সমকোণী ত্রিভুজ দেখি। আচ্ছা, নেক্সট আরেকটা সমকোণী ত্রিভুজ দেখি। এবার আমরা দেখব ত্রিভুজ ও ই পি। ওইপি কেন সমকোণী ত্রিভুজ? কারণ পি থেকে এক্স ওয়াই তলের উপর লম্ব টানছিলাম, এই যে পি, পিইটা কি, এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে পিই, তাহলে আমাদের সমকোণটা কত, ত্রিভুজ ওপিই। ত্রিভুজ ওপিই, এখানে আমাদের সমকোণটা হচ্ছে পিইও। পিইও কোণটা আমাদের 90 ডিগ্রি, পিইও এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের অতিভুজ কোনটা, এই যে পিইও, এটার যে বিপরীত বাহু, এই যে লাল রঙের যেটা, ওটা হচ্ছে আমাদের অতিভুজ ওপি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, ওপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওই স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ওই স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে ওপিটা আমরা ডিনোট করছি আর দিয়ে, ওপিটা যদি আর হয়, আর স্কোয়ার ইকুয়ালস টু ওই স্কোয়ার কত, ও ই, হুইচ ইজ ও ই। ও ইকুয়ালস টু আমরা এ ধরছিলাম, এর ভ্যালু আসছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একবারে লিখে ফেলি আমরা। এবং পিটা কত, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের OH এর সমান্তরাল হচ্ছে পিই। পিটা কি আসলে জেড স্থানাঙ্ক না, এই যে পিই, এটা কি আসলে জেড স্থানাঙ্ক, জেড না? হ্যাঁ, তাহলে পি ইকুয়ালস টু যদি জেড হয়, আমরা জেড স্কোয়ার বসাই দিই, তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটুকু সবার ক্লিয়ার? তাহলে আমরা দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দু থেকে যে কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়াই জেড, এটার ডিস্টেন্সটা কতটুকু, এটা আমরা একটা ফর্মুলা বের করে ফেললাম, আবিষ্কার করে ফেললাম। আচ্ছা, তাহলে কতটুকু হবে এটা, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে তোমরা চাইলে, আচ্ছা থাক সমস্যা নেই, তুমি চাইলে এক্স ওয়াই প্লেনের সাথে এটা কত কোণ উৎপন্ন করছে এটা বের করতে পারো। যেমন ধরো এই যে এই কোণটা থিটা বের করতে পারো। কিভাবে বের করবা, ও পিই একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি থিটা লিখে দিই, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি হবে, তাহলে কস থিটা ইকুয়ালস টু সমকোণী ত্রিভুজ, ভূমি বাই অতিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ হচ্ছে এই যে আর ভেক্টরটা, ওপি ভেক্টর, ভূমি কোনটা, ভূমি হচ্ছে তোমার ওইটা হচ্ছে ভূমি, তাহলে ওই বাই ওপি। তাহলে ওইটা কত, ওইটা হচ্ছে আমরা তো পেয়ে গেছি, ওই ইকুয়ালস টু হচ্ছে এ, ওইটা এ ধরে নিছিলাম, এর ভ্যালু কত আসছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে ওপি কত আসছে, ওপি আসছে একটু আগে বের করলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার স্কোয়ার রুট ভ্যালু, এই যে আর বের করছিলাম, ওখান থেকে বের করতে পারবে না। এগুলো কিন্তু সূত্র কিন্তু মেমোরাইজ করার তেমন কিছু নাই। এই যে cos θ = রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলো মেমোরাইজ করার কিছু নাই। জাস্ট ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা বাসায় চিন্তা করবা, চোখ বন্ধ করবা, ভিজুয়ালাইজ করবা যে আমার সামনে যে একটা এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে জেড অক্ষ আছে, এখানে পি পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই প্লেনের সাথে কোন পি থেকে এক্স ওয়াই প্লেনের উপর একটা লম্ব টানবো, হ্যাঁ, তারপর ও থেকে লম্বটা পর্যন্ত দূরত্ব বের করলাম, ও থেকে পি পয়েন্টের দূরত্ব বের করলাম, আমরা একটা সমকোণী ত্রিভুজ পাইছি। এখান থেকে যে এটা হচ্ছে ওই, এটা হচ্ছে ওপি, দেখো আমি কিন্তু কিছু মেমোরাইজ করে লিখিনি। তারপরে জাস্ট এই যে সমকোণী ত্রিভুজ, এগুলো সব কিছু মাথায় চিন্তা তোমার 10 সেকেন্ডের ভিতর করে ফেলতে হবে, আস্তে আস্তে এটা করতে পারবে তুমি, অসুবিধা নেই। ওকে, তো মোটামুটি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পর্যায়ে চলে আসছি। আমরা আর বের করতে পারি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে ত্রিমাত্রিক ক্ষেত্রে প্রকাশ করতে পারতেছি সুন্দরভাবে, সবকিছু আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, আমাদের এই স্লাইডে আলোচনা খুব বেশি ছিল, এই স্লাইডটা যে আলোচনা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত যা কিছু হয়েছে?
আচ্ছা, ক্লাস মোটামুটি শেষ, আর বেশি কিছু নাই, আর 10 মিনিট হয়তো একটু জাস্ট সামান্য কিছু আলোচনা করে ছেড়ে দিব। এতটুকু যে আলোচনা হয়েছে সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাস শেষ, সমস্যা নাই, খুব বেশি কিছু আর নাই। অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা আসলে মনোযোগ ধরে রাখা অনেক কষ্ট করে, এটা আমিও জানি। জাস্ট সামান্য কিছু আলোচনা করব। এই যে ধরো একটা পয়েন্ট পি ধরে নিলাম 2,3,5, এটা ধরলাম ও বিন্দু, এখান থেকে পি পয়েন্ট পর্যন্ত আমরা এটা স্থানাঙ্কটা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা দেখো বেসিস নিয়ে একটা কথা বলছিলাম, বেসিস একটা শব্দ ইউজ করছিলাম, যে বেসিসটা কি? এমন একটা পয়েন্ট যেটার সাথে আমরা স্কেলার মাল্টিপল দিয়ে কিছু একটা করে ওই স্থানাঙ্ক ব্যবস্থার সবগুলো পয়েন্টকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্টটা ছিল শুধু 1 পয়েন্টের সাথে আমি কে গুণ দিয়েছিলাম, কে এর ভ্যালু ছিল একটা রিয়েল নাম্বার, যদি তোমার সবগুলো রিয়েল নাম্বারকে আমরা অ্যাক্সেস করতে চাই। হ্যাঁ, এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন দুইটা পয়েন্ট নিয়েছিলাম? 1,0 অ্যান্ড 0,1। এই দুটো পয়েন্ট দিয়ে আমরা সবগুলো দ্বিমাত্রিক তলে যে পয়েন্টগুলো আছে অ্যাক্সেস করতে পারি। যেমন ধরো যে K1 ইন্টু 1,0, একটা হচ্ছে প্লাস K2 ইন্টু 0,1। ধরো কে এর ভ্যালু যদি আমি এখানে K1 এর ভ্যালু যদি দেই 3, K2 এর ভ্যালু যদি দেই 4, তাহলে কত পাবো? তাহলে 3 ইন্টু 1,0 প্লাস 4 ইন্টু 0,1, তাহলে কি পাবো এখানে? 3,0, এটার সাথে 0,4, এই দুটো যোগ করব। তারপর কি করবো? আমরা করেসপন্ডিং স্থানাঙ্কগুলো যোগ করবো, 3 সাথে 0 এবং 0 সাথে 4, আলটিমেটলি পেয়ে যাবো কত? 3,4। দেখো আমরা 3,4 পয়েন্টটাকে প্রকাশ করতেছি 1,0 এবং 0,1 এই দুটা পয়েন্ট দিয়ে। তাহলে যতগুলো ডাইমেনশন থাকবে আমাদের বেসিস পয়েন্টও হবে ততগুলা। ওয়ান ডাইমেনশনাল ওটার ক্ষেত্রে ছিল একটা, 2 ডাইমেনশনালের ক্ষেত্রে এখানে 2টা, 1,0, 0,1। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে কোনগুলো হবে বলো তো? 3টা থাকবে। একটা হবে 1,0,0, একটা হবে 0,1,0, আর একটা হবে 0,0,1। লিখে ফেলি, একটা হবে 1,0,0, একটা হবে 0,1,0, আরেকটা হবে 0,0,1। এই 3টা পয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যতগুলা পয়েন্ট আছে, মূলদ অমূলদ যাই হোক, সবগুলো পয়েন্টকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা 2,3,5 এটাকে কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা, একবারে লিখতেছি আমি, 2 ইন্টু এটা প্লাস 3 ইন্টু 0,1,0 প্লাস 5 ইন্টু 0,0,1। দেখো তো আমরা এই পয়েন্টটাকে ভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? যেখানে এটা হচ্ছে K1, একটু কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের K1, 2, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। এগুলোকে আমরা বলতেছি বেসিস। তবে আমি একটা কথা বলছিলাম যে বেসিসটা কিন্তু আসলে ইউনিক না, বেসিস ইজ নট ইউনিক, বেসিস ইজ নট ইউনিক। যেমন দাঁড়াও আমি একটু লিখে নিয়ে আসছি, বেসিস ইজ নট ইউনিক। যেমন ধরো আমাদের এই 3টা পয়েন্ট 1, 2, 1, 2, 9, 0, 3, 3, 4। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক যে ব্যবস্থাটা আছে, ওই ব্যবস্থার সকল পয়েন্টকে তুমি এই 3টা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। যে K1 ইন্টু এই পয়েন্ট প্লাস ধরো K1 ইন্টু এই পয়েন্টটা প্লাস K2 ইন্টু এই পয়েন্ট প্লাস K3 ইন্টু এই পয়েন্ট, এটা দিয়ে তুমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যত পয়েন্ট আছে, মূলদ অমূলদ যাই বলো, সবগুলো পয়েন্টের রিপ্রেজেন্ট করতে পারবা। কিন্তু ধরো আমি আরেকটা সেট লিখি, 1, 6, 4, 2, 4, -1, -1, -1, 2, 5। এই 3টা পয়েন্ট, এরা কিন্তু এই 3টা দিয়ে কিন্তু তুমি এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সকল পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবা না। তার মানে এই 3টা পয়েন্ট একটা বেসিস ফর্ম করে না ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। এখন এটা কেন করে না এটা আমি বলতেছি না, জাস্ট তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম যে এরকম বেসিস কি জিনিস এবং এটা কি করে, কাজটা কি, এটা মানে কেন, কোন 3টা পয়েন্ট কখন বেসিস হবে, কোন 3টা পয়েন্ট কখন বেসিস হবে না,
এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এটা একটু হাই লেভেলের বিষয়, এটা আমি জাস্ট তোমাদের বলে রাখলাম। তোমরা চাইলে স্টাডি করতে পারো, বাট প্রয়োজন নাই। এবং আমি বেসিস সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি। এটা ইররিলেভেন্ট বিষয়, এটা নিয়ে তোমরা অত চিন্তা করো না। যদি বুঝে থাকো খুব ভালো, আর না বুঝেও হলে অসুবিধা নেই, আর বোঝার চেষ্টা করারও দরকার নেই, জাস্ট এমনি বললাম আর কি। তাহলে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মোটামুটি সবকিছু কাভার হয়েছে, যেগুলো আমি পড়াতে চাইছিলাম। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখাতে চাইছিলাম, বাট আজকে সময় হচ্ছে না। ওটা যে কোনো এক সময় দেখা যাবে, বা ইমন হয়তো যদি সুযোগ হয় দেখাতে পারে, অথবা সুযোগ হলে আমিও দেখাই দিতে পারবো। তো এটুকু যা আজকে আলোচনা হয়েছে, শুধু বেসিস পার্টটা বাদ দিয়ে সবকিছু তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ। আরো করতে চাই ক্লাস, না এত বেশি এত লেন্দি ক্লাস করা আসলে উচিত হবে না। মানুষের ব্রেন ধরো সর্বোচ্চ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত একটা জিনিসে খুব মনোযোগ দিতে পারে, এবং তার মাঝখানে ব্রেক লাগে আর কি। আমাদের এখানে আজান দিছিল, তো ওই সময় একটু ব্রেক ছিল মাথাটা একটু ঠান্ডা করার জন্য। আমারও মাথা এখন একটু কেমন যেন হয়ে গেছে আর কি। আচ্ছা, যদি ক্লাসে সবাই বুঝতে পারো তো আজকে ক্লাস এখানে শেষ করে দিব। আর ইমন যদি শেষে কিছু বলতি? ভয়েসে কথা বলতে পারবে। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি কিছু বলতে চাও মাইক্রোফোনটা অ্যাক্সেস দেওয়া হবে, তোমরা এখন 1 to 1 জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নেই, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের আনমিউট করার দেওয়া হয়েছে পারমিশন। এবং ফার্স্ট ক্লাস আজকে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটাও জানাতে পারো, এবং আমি কতটুকু আউটপুট দিতে পারছি এরকম অনলাইন মাধ্যমে, এটাও আসলে আমার একটু জানা দরকার তোমাদের থেকে। এবং তোমাদের সবার যে অ্যাসাইনমেন্টটা দিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি করার, এটা সবাই তোমরা ক্রিয়েট করে আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে ওটাতে সবাই পোস্ট দিবা, এবং আমি দেখবো, কিন্তু সবারটা দেখবো। আচ্ছা, বেসিক ম্যাথমেটিক্সের উপর এক্সাম হবে কিনা? না, আমরা বেসিক ম্যাথমেটিক্সের উপর কোনো এক্সাম নিব না। এটা জাস্ট তোমাদের প্রিপেয়ার করছি আমরা, যেগুলো পড়াচ্ছি এই বিষয়গুলো সামনে আসবে, সেজন্য আসলে এই বিষয়গুলো রাখছি আমি। আর নেক্সট ক্লাস হবে তোমাদের সারোয়ার হোসেন ইমন ভাই নিবে 23 তারিখে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র বিষয়টা নিয়ে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটাও করবে, এবং তারপর আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো পর্যায়ক্রমে করে ফেলবো। আচ্ছা, বইয়ের বিষয়টা, বই নিয়ে একটা আলাদা ক্লাস আমি আলোচনা করবো নি, কোন বই পড়তে হবে এবং কি কি বই কিনবা, কি কি বই পড়বা, তো ওটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিই। আচ্ছা, একজন লিখছো বেসিস, কয়েকটা পয়েন্ট দিচ্ছ, যে ওই পয়েন্টগুলো বেসিস হবে কিনা, মানে শুধুমাত্র 3টা পয়েন্ট দেখে আসলে আমরা বলতে পারবো না যেগুলো বেসিস হবে কিনা বেসিস না হবে। এটার জন্য কিছু কন্ডিশন আছে, ধরো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, তারপর স্প্যানিং, এগুলো কিছু একটু কনসেপ্ট লাগবে, তো ওগুলো আসলে একটু ক্যালকুলেশন করতে হয়। তোমরা ধরো আস্তে আস্তে শিখতে পারবো, অসুবিধা নেই। ভার্সিটি লেভেলে যাও শিখতে পারো, অথবা তোমরা যদি ম্যাট্রিক্সটা শেষ করো, ম্যাট্রিক্স শেষ করার পর আসলে আমার মনে হয় তোমাদের এটা একটু যদি ঘাটাঘাটি করো বেসিসটা তোমরা বুঝে ফেলতে পারবা। বাট প্রয়োজন নেই আসলে ইন্টারমিডিয়েট কেসে, আমি বলতেছি আবার কোনো দরকার নেই। আমি জাস্ট তোমাদের একটু ইনসাইট দেওয়ার জন্য, যারা যারা চিন্তা করতে চাও, যারা যারা একটু বেশি জানতে চাও, জাস্ট তাদের জন্য আমি এটা দিছি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। না হলে আমরা ক্লাস সেশনটা এখানে এন্ড করে দিই আজকে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।